আশা করছি দেখা যাচ্ছে বোর্ড। সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি। স্যার আমরা শুনতে পাচ্ছি। কাউসার আহমেদ, আপনার এখানে মেবি কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, প্রথমেই আমার আজকে রিভিউর যে বিষয়টা আছে, রিভিউর বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে দেখেছি যে উৎপাদন ব্যয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী এবং অংশীদারি ব্যবসা, এই তিনটা টপিক নিয়ে রিভিউ করার কথা বলা হয়েছে। এখন অলরেডি আমরা কোশ্চেন সলিউশন যেগুলো আমাদের রেকর্ডিং ভিডিও রয়েছে এবং এছাড়াও আমরা যে অনলাইন জুম ক্লাসগুলো নিয়েছি সেগুলো কিন্তু আপনাদেরকে রেকর্ড দেওয়া আছে। এই দুটোর পরবর্তীতেও আরেকবার যদি এই জিনিসগুলো রিপিট করা হয়, সেটার জন্য হচ্ছে আজকের রিভিউ ক্লাস। তো রিভিউ ক্লাসে আমি বলবো যে অবশ্যই আজকের ক্লাসটার পরেও যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই যেন রেকর্ড ক্লাস বা আমাদের যে জুম ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো সেগুলোর রেকর্ডও তোমরা দেখতে পারো অবশ্যই। প্রথমে যে কোনো একটা টপিকেরই যদি আমরা রিভিউ করি বা যে কোনো টপিক যদি আমাদের মাথায় আসে যে স্যার এটাতে একটা প্রবলেম হচ্ছে বা এই টপিকটা নিয়ে আমরা কিভাবে পড়তে পারি, আমি এটা তোমাদেরকে একটু মনে করাই দিতে চাচ্ছি যে যখন আমরা মূলত উৎপাদন ব্যয় বিবরণী, সাপোজ আমি ধরছি উৎপাদন ব্যয় বিবরণী। আচ্ছা, উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের দুটি শাখা রয়েছে। হিসাব বিজ্ঞানের প্রধানত দুটি শাখা রয়েছে, একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটি হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের একটি হিসাবকাল শেষে যেই বিবরণীগুলো বাহ্যিক পক্ষের জন্য তৈরি করতে হয় সেটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী সমূহ। সেগুলোকে বলি আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। এছাড়া অন্যান্য যত ধরনের বিবরণী রয়েছে আমাদের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, সকল বিবরণীকে আমরা বলি ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের অংশ। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান অংশের মধ্যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানও একটি এর মধ্যে পড়ছে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করি। এখন উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কিত থিওরিটিক্যাল আরো দুই একটা কথা আমরা জানি যে উৎপাদন ব্যয় বিবরণী কেন তৈরি করছি, সেটা আমরা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষের জন্য তৈরি করছি। এখন উৎপাদন ব্যয় বিবরণী যারা কলেজে মিস করেছে তাদের জন্য অবশ্যই কঠিন হবে ম্যাথগুলো, কিন্তু যারা কলেজে উৎপাদন ব্যয় বিবরণীটা করেছে বা যাদের কাছে এই উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা মুখস্থ রয়েছে তাদের কাছে কিন্তু জিনিসটা যথেষ্ট ইজি হয়ে যায়। এবং অবশ্যই ইন্টারের বইয়ে উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা একটা দীর্ঘ একটা ছক দেয়া রয়েছে। সেই দীর্ঘ ছকটাকে যদি আমরা শর্টকাটে লিখি তাহলে আমরা বলি যে প্রথমেই রয়েছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালকে আমরা যদি ভেঙে লিখি, ব্যবহৃত কাঁচামাল সেটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। তাহলে আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি ব্যবহৃত কাঁচামাল। আমাদের ব্যবহৃত কাঁচামাল দিয়ে আমরা ম্যাথটা শুরু করি এবং ব্যবহৃত কাঁচামালের পরেই এর সাথে সাথে আমরা যোগ করে নিই সকল প্রত্যক্ষ খরচ। সকল প্রত্যক্ষ খরচ বলতে আমরা সাধারণত আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করছি বা আর্থিক বিবরণী বিষয়টাই বিবরণী করেছি তখন কিন্তু আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে জেনেছি কোনগুলোকে? পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই যে কথাগুলো জানতাম আমরা, আলটিমেটলি সেগুলোই কিন্তু এখানেও প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য হবে। অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচ যদি আমি যোগ করে দেই ব্যবহৃত কাঁচামালের সাথে তাহলে আমরা পেয়ে যাচ্ছি মুখ্য ব্যয়। তাহলে আমরা পাবো অবশ্যই কি করতে পারবো? মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে
কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এই যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো ধাপে ধাপে একটা স্টুডেন্টের মুখস্থ থাকতে হবে বা তোমাদের মুখস্থ থাকতে হবে এই জিনিসটা, যে আমার এই ছকটা মনে আছে কিনা। দেন ছক যদি আমরা পারি তাহলে না ম্যাথের ট্রিক্সটা, যে আমাদের এখানে দরকার স্যার কি, কারখানা উপরিব্যয়, মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। স্যার কারখানা উপরিব্যয়ের ভিতরে কি আছে, তাহলে আমাকে সেটা বুঝতে হবে। তাহলে আমার কারখানা উপরিব্যয়ের ভিতরে যেটা আছে সেটা যদি আমার মনে থাকে, আমার মেমোরাইজ করতে পারি, তাহলে তো আমি ম্যাথ করতে গিয়ে খুঁজে পাবো তাদেরকে। তো এটা ইন্টারের বইয়ে বা আমাদের ব্যাকবোন স্কুলের লেকচার শিটে কিন্তু একদম বিস্তারিত লিখে দেওয়া আছে, ছকটা বিস্তারিত লিখে দেওয়া আছে। ভাইয়া আপনার কথা তো আমি বুঝতে পারছি না। স্যার আহমেদ, আপনার ফোনে কোথাও মনে হয় সমস্যা আছে, এই কারণে আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আমরা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার ফোনটা একটু ভালো করে দেখে নেন ভাই, আপনার ফোনে কোথাও মনে হয় সমস্যা আছে। আর বাদম ভাই, আপনি বোধহয় মানে আমাদের টপিক যেহেতু মানে একেবারে ডিটেলস পড়ানো হয়েছে, কয়েকবার ভিডিও রেকর্ড ক্লাসে পড়ানো হয়েছে, সাপ্লিমেন্টারি ক্লাসে পড়ানো হয়েছে, এখন বোধহয় শুধুমাত্র ওদের এই টপিকগুলোতে কোন কোন জায়গায় প্রবলেম আছে এটা আমরা আইডেন্টিফাই করে তারপরে মনে হয় এক্সপ্লেন করলে ভালো হয়। এটা ওদের কাছ থেকে একটু যদি আপনি নিয়ে নেন যে এই টপিকে ওদের কোন কোন জায়গায় সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা ওদের উপর ডিপেন্ড করতেছে, ওরা আমাকে বলুক। আচ্ছা, এই জন্য কিন্তু আগের দিনই আমি কোশ্চেন চেয়েছিলাম যে স্যার কোনগুলো কোশ্চেনে ওদের প্রবলেম হচ্ছে যার কারণে এই টপিকে প্রবলেম হলো, হ্যাঁ, জিজ্ঞেস করতেছিলাম। এই টপিকে উৎপাদন ব্যয় বিবরণী টপিকে আপনাদের যাদের সমস্যা আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। এই টপিকে যাদের সমস্যা আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, হ্যাঁ, জামাল হোসাইন, আপনার সমস্যা আছে তো। স্যার জামাল হোসেনের সাথে আপনি সরাসরি কথা বলে তারপরে হচ্ছে যে আপনি এটা এক্সপ্লেন করলে ভালো হয় মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, জামাল হোসেন আনমিউট করে কোশ্চেনটি করেন। ভাই এখানে কোশ্চেনের বিষয় না, এখানে আসলে আমরা যখন অঙ্কগুলো করতে যাই তখন আমাদের যে উৎপাদন ব্যয় বিবরণীর যে মাঝে মধ্যে যে কিছু অঙ্ক থাকে, অঙ্কগুলোর মধ্যে মানে সমস্যা একটু বেশি হয়। তো আমরা মাঝে মধ্যে আসলে নিচের এক্সপ্লেনটা দেখে অনেক সময় বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু হঠাৎ আবার যখন আমরা অন্য নতুন অঙ্ক দেখি বা দেখি তখন কিন্তু আমাদের উৎপাদন ব্যয়, আমার মূলত উৎপাদন ব্যয় এবং অবসর অঙ্কগুলোর মধ্যে একটু সমস্যা হয়, বাকিগুলোর মধ্যে তেমন সমস্যা হয় না। বুঝতে পেরেছি জামাল হোসেন, তোমার কথা পুরোটাই বুঝছি এবং এই সমস্যাটা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়ে থাকে। তবে এর সমাধানটা আসলে কি, এর সমাধানটা হচ্ছে যে খেয়াল করে দেখবা, আমার যতটুকু মনে হয় উৎপাদন ব্যয় বিবরণীতে সর্বোচ্চ হলে একটা প্রশ্নের প্রবলেম আছে বা দুইটা প্রশ্নের প্রবলেম আছে গত 20-25 বছরের যতগুলো কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যদি আমি বলি আর কি এই বিষয়টা নিয়ে, তাহলে একটা থেকে দুটো কোশ্চেন ছাড়া সবগুলো কোশ্চেনেরই আমরা যদি এক্সপ্লেনেশন দেখলে যদি বুঝতে পারি তাহলে সেটা আমাদের ঠিক আছে, আমার নলেজটা ঠিক আছে, কারণ আমি অলরেডি এই ছকটা জানি এবং এই ছক অনুযায়ী এক্সপ্লেনেশন দেখে কিন্তু আমি বুঝে ফেলতে পারতেছি। তাহলে সেক্ষেত্রে আমি যখন পরীক্ষার হলে হুবহু সেম ম্যাথটার মতোই ম্যাথ পাবো, কারণ পরীক্ষার হলে এই স্টাইলের ম্যাথ গুলোই আসবে, তোমাকে অনেকগুলো তথ্য দিবে কিন্তু চেয়েছে মুখ্য ব্যয়। খেয়াল করো, অনেকগুলো তথ্য দিয়েছে কিন্তু চেয়েছে মুখ্য ব্যয়, সবগুলো তথ্য কিন্তু কাজে লাগতেছে না। তাহলে মুখ্য ব্যয়ের ভিতরে কোন তথ্য কাজে লাগতেছে সেটা তো তুমি এর ভিতর থেকে বুঝতে পারতেছো যে আমার এইটুক আইটেমের ভিতরে কি কি আছে, সেই আইটেমগুলো কাজে লাগছে। তো এইটা যখন আমি এক্সপ্লেনেশন দেখে বুঝতে পারতেছি তাহলে সেই নলেজটা তোমার ঠিক আছে, ওইটা তোমার একদম কারেক্ট ওয়েতে আগাচ্ছে, যে না আমি এক্সপ্লেনেশন দেখে বুঝছি, তারপর সেকেন্ড বার তুমি এক্সপ্লেনেশন না দেখেই দেখো যে তুমি পারো কিনা সেটা। হয়তো তুমি সকালবেলা একবার ম্যাথটা করেছো উৎপাদন ব্যয় বিবরণী, এখন যখন তুমি সকালবেলায় ম্যাথটা করার পর তুমি যে ম্যাথগুলোতে আটকায় গিয়েছো এক্সপ্লেনেশন দেখে বুঝে গেছো, ঠিক ওই দিনই অথবা তার পরের দিন আরেকবার ওই ম্যাথটা ওই টপিকটা আরেকবার খাতায় প্র্যাকটিস করতে হবে বা দেখতে হবে যে এখন আমি এক্সপ্লেনেশন ছাড়াই জানি কিনা বা আমার এখন নলেজটা আসলে ওই লেভেলে আসছে কিনা, তাহলে তুমি ওই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছ। আর তারপর যেটা বলতেছো অবচয়ের ক্ষেত্রে, অবচয়ের যে প্রশ্নটা এটা একদম আনসার্টেইন একটা কোশ্চেন। খেয়াল করে দেখবে যে অবচয়ের
7-8টা আইটেমের ম্যাথ প্রায় প্রতি বছরই আমি যে 7-8টা সূত্র লিখে দিয়েছিলাম, এবং সেই 7-8টা প্রশ্নে সূত্র অনুযায়ী ম্যাথগুলো ঘুরায় ঘুরায় আসছে। কিন্তু কঠিন করে দিয়েছে কোথায়? কঠিন করে দিয়েছে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করাটা। কারণ একটা স্টুডেন্ট তো অলরেডি জানেই যে সূত্রটা কি। আমাদের একটি সম্পত্তি, যন্ত্রপাতি বা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলে। এখনো পর্যন্ত অবচয় সবচেয়ে বেশি আসছে এই কোশ্চেনটাই, যে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখন সূত্র সবাই কিন্তু অলরেডি মুখস্থ করে ফেলছে, এবং তোমার যত প্রতিযোগী বন্ধু আছে সবাই সূত্র মুখস্থ করে ফেলছে, যে আমার লাভ বা ক্ষতি সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, পুস্তক মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় বের করতে পারলেই অ্যান্সার বের হয়ে আসতেছে, কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সব প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমার শুধু পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। তাহলে ওরা তখন কি করতেছে, কোশ্চেনটাকে কঠিন করতে গিয়ে যাতে স্টুডেন্ট না পারে, কিছু ক্ষেত্রে স্টুডেন্ট যাতে না পারে। কেন এটা করে? কারণ যেহেতু তোমার প্রতিযোগী প্রায় এখানে পরীক্ষা দিচ্ছে 50,000 60,000 স্টুডেন্ট, আমার এখানে চান্স পাবে শুধুমাত্র 1,000 2,000 স্টুডেন্ট, 1,1250 জন সি ইউনিটের কথা যদি বলি, তাহলে আমার 1250 জনকে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তারা তো কোশ্চেনটা খুব কঠিন করবেই, কিছু কোশ্চেন খুব কঠিন করবে, কারণ যাতে স্টুডেন্ট এখান থেকেই ছাঁটাই হয়ে যায়। তবে ম্যাক্সিমাম 60 থেকে 70% কোশ্চেন থাকে যেগুলো অ্যান্সার সবাই করতে পারে। যেমন তোমরা নিজেরাই তোমাদের বন্ধুদের সাথে খবর নিয়ে দেখবে যে যারা মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্ট রয়েছে, তারা দেখবে গিয়ে যে ম্যানেজমেন্টের 10টা কারেক্ট করতেছে, 15টা কারেক্ট করতেছে। কেউ কেউ বাংলার 12টার 11টা কারেক্ট করে ফেলতেছে, বাংলার 12টার 10টা কারেক্ট করে ফেলতেছে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন কারেক্ট করতেছে। তাহলে আটকায় দেওয়ার জায়গাটা হচ্ছে ইংলিশের 2-3টা কোশ্চেনে, অ্যাকাউন্টিং এর 2-3টা কোশ্চেনে। মানে তারা চায় যে এই কোশ্চেন গুলো একদম এক্সট্রাঅর্ডিনারি না হলে তারা পারবে না। অথবা তোমরা যদি কিছু কোশ্চেন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত এই পর্যন্ত 4 থেকে 5 বার বিভিন্ন কোশ্চেন এসেছে যেগুলোর মধ্যে কোন কোন কোশ্চেনে 2টো অ্যান্সার, কোন কোন কোশ্চেনে কোনো অ্যান্সারই নেই, এরকম ঘটনাও ঘটেছে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো কেন ঘটেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন কোনো কোশ্চেনে অ্যান্সার নেই এই ধরনের কোশ্চেন দিয়েছে? আমরা ধরে নেই বা এটা ধারণা করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সাইকোলজিক্যাল টেস্ট করেছে, যে একটা স্টুডেন্ট যখন একটা কষ্ট করে একটা ম্যাথ করলো, সে খুব কনফিডেন্ট, হ্যাঁ, সে ওভার কনফিডেন্ট যেন না হয়ে যায়, সে খুব কনফিডেন্ট যে আমি ম্যাথটা পারবোই। এখন সে কনফিডেন্টলি ম্যাথটা করলো, করে দেখলো অপশনে মিলে নাই, অপশনে অ্যান্সারটা মিলেনি, সে সাথে সাথে ম্যাথটা আরেকবার করবে। ম্যাথটা সাথে সাথে আরেকবার করার কারণে খেয়াল করে দেখো, একটা ম্যাথ তোমার ন্যূনতম 1 মিনিট লাগে। অ্যাকাউন্টিং এর ম্যাথ কখনোই শর্টকাট টেকনিকের যেগুলো সম্ভব সেগুলো আলাদা বিষয়। এছাড়া নর্মালি যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো কিন্তু তোমার 1 থেকে 1.5 মিনিট লেগে যায়। এই সময়টা তুমি ম্যানেজমেন্ট থেকে বাঁচায় নিয়ে আসতে পারো, কারণ ম্যানেজমেন্টে তোমার অ্যান্সার করতে সময়টা কম লাগবে, মার্কেটিং এর সময়টা কম লাগবে, ফাইন্যান্স বা বাংলাতে একটু কম লাগবে। সেক্ষেত্রে তুমি ওই টাইমটা যে বাঁচাইলা, সেই টাইমটা এসে তুমি অ্যাকাউন্টিং এর একটা কোশ্চেনে 1 থেকে 1.5 মিনিট দিতে পারো। এখন তুমি 1 মিনিট সময় নষ্ট করলা, নষ্ট করে ওই ম্যাথটা করার পর দেখলা ওখানে অ্যান্সার নেই, পরে তুমি আরেকবার ম্যাথটা করতে গেলা। অনেকে এরকম করে ফেলবে, কিন্তু এটা খুব বড় ভুল হয়ে যাবে তাদের। একটা ম্যাথের জন্য তোমার একবারই সুযোগ। একটা ম্যাথ আমি যখন একবার করলাম, আমার অ্যান্সার মিলে নাই, আমি ওই ম্যাথটা জাস্ট একটা দাগ দিতে রাখতে পারি কোশ্চেনে যে এটা আমার হয়নি, এটা আমি পরে দেখব। একদম পরীক্ষা তুমি সবগুলো কোশ্চেন অ্যান্সার করে এসে তারপর গিয়ে তুমি ওখানে দেখতে পারো। তার আগে যদি তুমি ওই ম্যাথটাই 2বার করতে যাও, খেয়াল করে দেখো 1 নাম্বার ওইখানে কিন্তু অ্যান্সার নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যান্সারই দেয়নি ওই কোশ্চেনটার। এরকম রেকর্ড আছে, গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম 4-5 বার করেছে, মানে কোন কোশ্চেনে অ্যান্সার 2-3টাও দিয়েছে এবং অ্যান্সার দেয়নি, এরকম একটা কোশ্চেন রেখেছে। এরকম বেশি কোশ্চেন রাখে না, পুরো 100টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন রাখে। তো তুমি যদি ওখানে সময়গুলো নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু তুমি একটা হতাশা কাজ করবে, যে আমি হতাশ হয়ে যাচ্ছি, আমার ম্যাথটা মিলতেছে না, বা একটা ওই মুহূর্তে একটা টেনশন কাজ করবে, যার কারণে এরকম হয়ে যায়। তো 2-1টা কোশ্চেন দিয়ে দেয় যেটা তোমার আউট অফ সিলেবাস। ঢাকা বিশ্ববিদ্যালয় উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটা প্রশ্ন দিয়েছে, যেটা আমি আজকের পরীক্ষায় তোমাদেরকে দিয়েছি, যাতে আমি তোমাদেরকে আলোচনা করে দিতে পারি। কেন? কারণ হচ্ছে ওই কোশ্চেনটা দিয়েছে তোমাদের আউট অফ সিলেবাস থেকে, অর্থাৎ ইন্টারের সিলেবাস থেকে দেয় নাই। কেন দেয়নি? কারণ তারা জানেই যে একটা সাধারণ একটা স্টুডেন্ট যদি ঝড়ে বক মরে, এরকম একটা কথা আছে, হ্যাঁ, যে ঝড়ে যদি হয়ে যায়
ভাগ্যে যদি লেগে যায় তাহলে ওর হয়ে গেল, অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে সে ম্যাথটা করলে অ্যান্সারটা কারোই কারেক্ট হওয়ার কথা না। হয়তো বা সে এটা নিয়ে কনফিডেন্ট যে না আমার অ্যান্সারটা রাইট হয়েছে, কিন্তু আলটিমেটলি তার কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছে। তো এইরকম কিছু বিষয় থাকে। অবচয়ের 4 বছরের যদি কোনো ক্রমহ্রাসমান পদ্ধতির ম্যাথ দিয়ে দেয়, তাহলে এটা বুঝতে হবে তোমাকে যে না আমার এই ম্যাথটা এখনই করা যাবে না, আমার পরীক্ষা যখন শেষের দিকে চলে যাবে তখন যদি আমি সময় পাই তখন আমি এই ম্যাথগুলো করব। কারণ তোমার তো অ্যাকাউন্টিং এর ম্যাথ আসলে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 20টা আসতো তখন ম্যাথ আসতো 4 থেকে 5টা, 15টা কোশ্চেনই আমাদের থিওরিটিক্যাল টাইপের পেঁচানো কোশ্চেন। গত বছর যখন 12টা কোশ্চেন ছিল, ম্যাথ ছিল কিন্তু 3টা। খেয়াল করে দেখবা তোমরা, ম্যাথ ছিল কিন্তু 3টা, বা ম্যাথমেটিক্যাল যদি রিলেটেড ধরি হাইয়েস্ট গেলে 4টা, কিন্তু আমার ইজিলি কিন্তু 8টা প্রশ্ন থিওরিটিক্যাল টাইপের মধ্যেই ছিল। তো এই 4টা কোশ্চেনের মধ্যে যদি একটা কোশ্চেনই তো অবচয় দিতে পারবে, এমন তো না যে অবচয়েরই 8টা কোশ্চেন দিবে, ইম্পসিবল, এরকম কখনোই হতে পারে না। তো আমার কথা হচ্ছে যে তোমাকে তো 11টা কোশ্চেন দিলই ইজি অ্যান্সার করার মতো, কিন্তু একটা কোশ্চেন দিছে তোমার সাইকোলজিক্যাল টেস্ট করার জন্য যে তুমি ওই কোশ্চেনটা করতে গিয়ে সময়টা নষ্ট করো কিনা। কারণ তুমি ওই কোশ্চেনটা বাদ দিয়ে তোমার কিন্তু 99টা কোশ্চেন অলরেডি আছে, সাপোজ আমি 100টা কোশ্চেন ধরতেছি, তাহলে সেক্ষেত্রে তোমার ওই একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে শেষের দিকে এসে, যে না আমি সবগুলো কোশ্চেন ওইটা আমি সময় দিয়ে দেখতে পারি কিনা। তো দুই একটা কোশ্চেন যদি কঠিন মনে হয়, যে কোশ্চেনটা করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেগুলো আমরা এক্সপ্লেনেশন দেখে বুঝতেছি ওগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, সেগুলো পরবর্তীতে আরেকবার ট্রাই করব যে এক্সপ্লেনেশন না দেখে বুঝতে পারলাম কিনা। বাট দুই একটা কোশ্চেন থাকতে পারে, এটা কিন্তু আহামরি খুব বেশি না, এই সংখ্যাটা খুব বেশি না, দুই একটা কোশ্চেন থাকতে পারে যেটা তোমরা আটকায় যাচ্ছ, কারণ এটা আউট অফ সিলেবাস দিচ্ছে বা কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছে না, যার কারণে সমস্যা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আরেকজন এই ক্ষেত্রে তার কোশ্চেনটি বলতে পারো। এই ক্ষেত্রে আমরা মানে প্রশ্নটা কি গ্যাপ রাখি দিব, যে মানে পরীক্ষা যে হবে আমরা ওই জায়গার মধ্যে কি না দাগে কি চলে আসবো? হ্যাঁ, এটা যদি তুমি খেয়াল করো যে না আমার যদি প্রশ্ন দেখো, আমরা ধারণা করছি যেহেতু আমাদের এমসিকিউ এবার 60 মার্কস দিচ্ছে, তো ধারণা করা হচ্ছে যে 5টা সাবজেক্টে 10টা করে এমসিকিউ আসবে, কারণ একটা করে এমসিকিউতে 1.20 মানে 1.20 করে মার্কস থাকে। তাহলে যদি এরকম করে তাহলে অবশ্যই 10টা করে কোশ্চেন আসবে। সাপোজ 10টা করে যদি কোশ্চেন আসে, তাহলে আমার 50টা এমসিকিউ। যদি কোনো কারণে একটা কোশ্চেন আমি বের করতে না পারি কখনো, একটা কোশ্চেন যদি বের করতে না পারি কখনো, তাহলে সেটা আমি রেখে যদি দেই তাহলেও কিন্তু আমার 49টা কোশ্চেন আসছে আমার হাতে। খেয়াল করে দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে সে নিজেও কিন্তু 49টা এমসিকিউ কখনো কারেক্ট করতে পারবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নাই কখনো। এই ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে ফার্স্ট হয়েছে সে নিজেও 100টার 80 থেকে 90 এর ভিতরে ছিল, ম্যাক্সিমাম 10টা কোশ্চেন তারও ভুল হয়ে যায় যে ফার্স্ট হয়ে যায়। তাহলে চিন্তা করতে হবে যে না, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 100টা কোশ্চেনই যদি তুমি কারেক্ট করতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনের স্ট্যান্ডার্ডই তো ভালো হয়নি, তার মানে এটা বোঝায় কিন্তু। তবে এই চিন্তা করে আবার এটা ভাববা না যে তার মানে সবগুলোই হয়তো বা ভুল দিয়েছে, এটা কখনো ভাবা যাবে না, তাহলে হয়তো বা তুমিই ভুল করতেছো। কিন্তু আমি চাই যে তোমরা যদি ভুল করো একটা কোশ্চেনে যেন মানে সাথে সাথে দুইবার সময় না দেয়া হয়। একটা কোশ্চেন যদি আমি একবার যদি ম্যাথে আমার অ্যান্সার না আসে, আমি যেন ওটাতে সময় না দিই, আমি যেন পরবর্তী কোশ্চেনে চলে যাই, না হলে কিন্তু আমি ধোকা খেয়ে যাচ্ছি ওখানে আলটিমেটলি। কারণ আমি ওই কোশ্চেনটা একদম যখন আমার সবগুলো কোশ্চেন অ্যান্সার করা হয়ে গেল, আমার হাতে যদি লাস্টের দিকে সময় আসে থাকে, তাহলে কিন্তু আমি অ্যান্সার করতে আসতেছি। তবে শেষে এসে যখন আমি অনেকগুলো সময় পেলাম, সময় পেয়ে এগুলো দেখলাম যে না কোনোভাবেই আমি এখানে অ্যান্সার পাচ্ছি না, বা তুমি তখন কনফিডেন্ট না আমি এই টপিকটা ভালোভাবেই জানি যে আমার এখানে আমি কোনোভাবেই এখানে অ্যান্সার নেই, অথবা একদম কনফিডেন্ট যে আমি এটা 100% ভুল করব, সেক্ষেত্রে তুমি একটা দুটা কোশ্চেন ছেড়ে আসতে পারো। তাছাড়া কখনো কোশ্চেন ছেড়ে আসাটা ওয়াইজ ডিসিশন হবে না। কোশ্চেন ছেড়ে আসা যায় না, কোশ্চেনগুলো দাগানোই উচিত। কারণ এটার একটা কারণ বলে দেই, কারণ হচ্ছে আমরা এতদিন যে পরীক্ষা দিচ্ছি 4টা প্রশ্ন ভুল হলে 1 মার্ক কাটা, 4টা প্রশ্ন ভুল হলে 1 মার্ক কাটা, কিন্তু একটা প্রশ্ন রাইট হলে 1.20 তোমার এখানে প্লাস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি যদি আইডিয়া করে সবগুলো কোশ্চেন দাগাইছি আমি সব রাইট হবে, আমি যদি এখন দেখি যে আমার 4টা কোশ্চেন এখন দাগানো বাকি রয়েছে, সাপোজ আমি 4টা কোশ্চেন দাগালাম যে না আমার এগুলো কাছাকাছি অ্যান্সার হতেও পারে, হ্যাঁ, কারণ একটা দুইটা অপশনে সমস্যা হচ্ছে,
সবগুলো অপশনে কিন্তু সমস্যা হয় না। 4টা অপশনের মধ্যে দেখবা 2টা অপশনই একদম মনে করো আকাশ পাতাল আকাশ কুসুম অপশন দিয়ে রাখে, মানে মিল নাই। এই 2-1টা অপশনে জাস্ট খালি তোমাকে ঘোরাবে যে এই 2টা অপশনের মধ্যে যে কোনো একটা আনসার হবে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, একটা রিস্ক নেওয়াই যায়, কারণ তোমার 4টা কোশ্চেনের অ্যান্সার দাগালে ভুল হলে তো 1 মার্কস মাইনাস হবে, কিন্তু 4টার মধ্যে যদি একটাও রাইট হয়, খেয়াল করে দেখো, তাহলে তোমার প্লাস 0.40 হয়ে যাচ্ছে। 4টা দাগাইছো আন্দাজে, তার মধ্যে একটা রাইট হয়েছে, তার মানে দেখো মাইনাস 0.26 বা 0.64 এরকম টাইপ, কিন্তু প্লাসের দিকে কিন্তু তোমার কিছু মার্কস চলে এসেছে। সেক্ষেত্রে বলা হয় যে কোশ্চেন ছেড়ে আসাটা ওয়াইজ ডিসিশন না, কোশ্চেন দাগিয়ে আসাটাই উচিত। তবে যদি কোনো কোশ্চেনে তুমি 100% শিওর হও যে না এটা অ্যান্সার নাই এখানে, সেক্ষেত্রে একটা কোশ্চেন তুমি ছেড়ে আসতে পারো। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তারপর এরপর বলো আর কি কোশ্চেন থাকতে পারে তোমাদের কাছে। আজকের যে কোশ্চেনটি আমরা পরীক্ষা দিয়েছি, আমি আমার স্টুডেন্টদেরকে বলবো আজকের যে পরীক্ষার আমরা কোশ্চেনটি দিয়েছিলাম আমি, তোমরা আজকের পরীক্ষার কোশ্চেনটি একটু তোমাদের নজরে নিয়ে আসো এবং এখান থেকে আমাকে জানাও যে তোমাদের কোন কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যান্সার করতে গিয়ে খুব প্রবলেম হয়েছে বা তোমরা বুঝেই উঠতে পারো নাই যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। এরকম টাইপ থাকলে আমাকে জানাও, অথবা রাজু শেখ হ্যান্ড রেজ করেছো, তোমার কোশ্চেনটি বলো। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ভুল থাকে প্রশ্নে, সেক্ষেত্রে মানে অ্যান্সার যদি না থাকে, সেক্ষেত্রে যদি অ্যান্সার না দিয়ে আসা হয়, সেক্ষেত্রে ওই নম্বর কি দেওয়া হবে আমাদের নাকি? না না না, বিষয়টা হচ্ছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো কখনো ডিসক্লোজও করে না, হ্যাঁ, যার কারণে আমরা এগুলো জানতেও পারি না। তবে 2-1জন টিচার আছে আমাদের ডিপার্টমেন্টেরই যারা এই রিলেটেড কোশ্চেনটা করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কোশ্চেন করে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের স্যাররাই কোশ্চেন গুলো করে থাকে। তো সেক্ষেত্রে 2-1জন টিচার এই সম্পর্কিত 2-একটা কথা বলে ফেলে ক্লাসের মধ্যে, তাছাড়া কখনো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসক্লোজ করে না। এটা তাদের একটা খুবই কনফিডেন্সিয়াল বিষয়, তারা এগুলো ডিসক্লোজ করে না, কারো সামনেই ডিসক্লোজ করে না। তারপরেও আমি তোমাদেরকে বলবো যে এই ঘটনা কিন্তু ঘটেছে, খুব রেয়ার যে অ্যান্সার নাই এই ঘটনা ঘটেছে গত 20 বছরে একবার, কিন্তু দুটো অ্যান্সার আছে এইরকম ঘটনা ঘটেছে 3-4 বার। খেয়াল করো কথাটা শোনো, যদি আমরা দুটো অ্যান্সার থাকে, যেমন আজকের যে কোশ্চেনটি আছে, প্রথম কোশ্চেনটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাতেই কিন্তু দুটো অ্যান্সার ছিল, এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু দুটো ছিল, সি এবং ডি। সেক্ষেত্রে তোমরা সি এবং ডি যারাই দাগাবে তাদের দুজনেরটাই রাইট হবে, সি যে দাগাবে তাদেরটাও রাইট হবে, ডি যে দাগাবে তাদেরটাও রাইট হবে। তবে আমরা ধরে নিই এটা জাস্ট যেটার অ্যান্সার নাই এরকম যেহেতু একবার ঘটেছে গত 15-20 বছরের মধ্যে, ওটা একটা জাস্ট আমরা ধরে নিই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ধরে নিবে এরকম ঘটনা হবে না। অর্থাৎ অ্যান্সার থাকবে, সাধারণত অ্যান্সার থাকবে, থাকলে দুটো থাকতে পারে। তবে দুটার মধ্যে তুমি যেটা মনে হয়েছে যে না না আমার কাছে এইটাই, যেহেতু সাধারণত দুটো অ্যান্সার থাকলে আমরা আগেরটা দাগ দিই, সাধারণত দুটো অ্যান্সার থাকলে আগেরটা দাগ দিই। তবে এছাড়াও বলা হয়ে থাকে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতে হয়, সাধারণত আগেরটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থাকে বলে আমরা আগেরটা দাগ দিয়ে থাকি যদি কখনো এরকম দুটো অ্যান্সার থাকে। আর অ্যান্সার থাকবে না ওটাকে তোমরা সিচুয়েশনের মধ্যে নিবা না, কারণ এই ঘটনাটা যেহেতু খুব কম ঘটেছে, মানে 10-20 বছরের মধ্যে মাত্র একবার ঘটেছে, তাহলে তো এই ঘটনাটা আসলে বিচ্ছিন্ন ঘটনা, এটা জাস্ট হতেও পারে কোনো একটা ভুল হয়েছে, তো এটা নেওয়া যাবে না মাথায়, ঠিক আছে? তবে দুটো অ্যান্সার থাকতে পারে, দুটো অ্যান্সারের মধ্যে যে কোনো একটা নিলেও তোমার মার্কস থাকবে, এটা শিওর ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী কোশ্চেন দিচ্ছি জান্নাত সাম্মির কাছে। হ্যাঁ, আনমিউট করে কোশ্চেন বলো। অ্যাকাউন্টিং যে কোনো কোশ্চেন তোমরা আজকে আমাকে কোশ্চেন করতে পারো, অনেকদিন থেকে যেহেতু ক্লাস নেই, এরকম লাইভ ক্লাস নেই, কথা বলো। হ্যাঁ, আমার জামাল হোসেনের মতো একই প্রবলেম, দেখা যায় যে একসাথে অনেকগুলো মানে অপশন দিয়ে দেয় যে কনফিউজ করার জন্য। আমি এত ভুল করে আসি, বুঝতে পারি না কোনটা অ্যান্সার করবো, বা এই অপশন গুলো কেন দেয়, এটার সাথে তো ম্যাথের কোনো কিছু রিলেটেড না। গুড। আরেকটা কথা ছিল ভাইয়া, বললেন যে মানে অপশন দেওয়া থাকে না, উত্তর দেওয়া থাকে না। গত বছর বাংলাতেই ভাইয়া 2টা কোয়েশ্চেন পাইছি যে অ্যান্সার ছিল না, সেক্ষেত্রে কি অ্যান্সারটা ছেড়ে দিয়ে আসবো আমরা? সেক্ষেত্রে বললাম যে তুমি যদি 100% কনফিডেন্ট থাকো তাহলে তুমি অ্যান্সারটা ছেড়ে দিতে পারো। তবে আমরা বলি যে না, তারপরেও দেখবা যে প্রশ্নের মধ্যে যদি একদম শিওর থাকো যে অ্যান্সার নাই,
তাহলে সেক্ষেত্রে না দাগানোটা বেটার, কারণ তোমার ওখানে কোনো মাইনাস মার্কিং হবে না। বাট তুমি যদি কোনো একটা দাগ দিয়ে যদি ভুলই হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি মাইনাস মার্কিং এটা চলে আসলো। তো এই ধরনের কোশ্চেন শুধুমাত্র সাইকোলজিক্যাল টেস্ট করার জন্য দিতে পারে, তাছাড়া এগুলো কখনো দেয় না। আর আমি শিওর না যে গত বছর বাংলা কোশ্চেনে দুটো ভুল আসছে এরকম আমার মনে হলো, আমার জানা নেই। তো দুটো ভুল হওয়ার কথা কখনোই না আসলে। কোশ্চেন ব্যাংকে দেখছিলাম একদম ফার্স্ট প্রশ্ন যেটা বাংলা, সেইটাতেই অ্যান্সার ব্ল্যাঙ্ক লেখা, যে এখানে কোনোটাই অ্যান্সার হবে না। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন থাকতে পারে এরকম, বাট দুটো কোশ্চেনে ভুল করার কথাটা তো তেমন একটা না, বাট মাঝে মাঝে এরকম হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কোশ্চেন করতে গিয়ে কি এটা জাস্ট পরীক্ষা নিয়ন্ত্রক বা পরীক্ষার যে কমিটি রয়েছে ওনাদের দুই একটা এরকম এরকম তারা অনেক সময় বলে যে না আমরা এটা সাইকোলজিক্যাল টেস্ট করতে দিয়েছি। লাইক হচ্ছে কি, আমি যদি এটা খোলামেলা ভাবে তোমাদেরকে বলি, ইটস লাইক ফ্যাশন। যেমন কোন একটা ড্রেস একটা ট্রেইলারের কাছে দিয়েছো, একটা ড্রেসের হাতাটা কাটতে গিয়ে বেশি কেটে ফেলছে। এখন বেশি কেটে ফেলে তো ট্রেইলার বলতেছে এটাই ফ্যাশন। মানে তার হয়তো ভুল হয়েছে কিন্তু সে বলতেছে না ভুল হয়েছে। জাস্ট এইভাবে তোমরা জিনিসটাকে চিন্তা করতে পারো যে আমরা যখন জিজ্ঞেস করি, যে একজন টিচারকে বা কাউকে জিজ্ঞেস করি, তারা কিন্তু আমাদেরকে এভাবে অ্যান্সারটা রিপ্লাই দেয় যে না এটা আসলে ডিসক্লোজ করা যাবে না, এটা আমরা সাইকোলজিক্যাল টেস্ট করেছি যে তারা ভুলটা আসলে দাগালো কিনা। কিন্তু অ্যাকচুয়ালি হতে পারে এমন যে আসলে তাদের ভুল হয়ে গেছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? জি ভাইয়া। তো সেক্ষেত্রে তোমরা একদম কনফিডেন্ট যেগুলো অবশ্যই সেগুলো আগে দাগাও। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 267তম ছিলাম আমাদের ব্যাচে 2015-16 সালের। এবং 267তম যখন ছিলাম আমাদের ব্যাচে কোশ্চেনটা হঠাৎ করে খুব কঠিন ছিল মোটামুটি আগের ব্যাচগুলো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি নিজেও কিন্তু প্রায় 4-5টা কোশ্চেন আমি দাগানোর সময়ই পাইনি। আসলে পরীক্ষার হলে তুমি যে পরিমাণ দ্রুত তোমাদেরকে এক্সাম দিতে হবে, তোমাদের যে পরিমাণ দ্রুত এক্সাম দিতে হবে এবং যে পরিমাণ টেনশন কাজ করে একটা, হ্যাঁ অবশ্যই আল্লাহ আল্লাহ করতে হবে অনেস্টলি, ঠিক আছে? আল্লাহ আল্লাহ করতে হবে যেন যেটা একবারই একটা কোশ্চেন পড়ে যেন একবারই আনসারটা দাগায় ফেলতে পারো। বা যদি কোশ্চেনটা অ্যান্সার না থাকে বা তুমি 100% শিওর তুমি পারতেছো না, তাহলে সেটা একটু পরে অ্যান্সারটা দাগ দাও। তো আলটিমেটলি এরকম করতে করতে আমার নিজেরই 3-4টা কোশ্চেন বাদ পড়ে গেছে। হ্যাঁ, আমি আলটিমেটলি পরীক্ষা হল থেকে যখন বের হয়েছি আমি গিয়ে দেখি যে না আমার মোটামুটি 96টা কোশ্চেন দাগানো হয়েছে। লাইক এরকম আমাদের সময় কিন্তু 100টা এমসিকিউ ছিল। 100টা এমসিকিউ ছিল, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক 5টা সাবজেক্টের 20টা করে এমসিকিউ ছিল। তো আমার হয়তো 5টা সাবজেক্টেরই একটা করে এমসিকিউ কোথাও না কোথাও মিস গেছে বা আমি দাগাইতে পারিনি বা আমি ফুললি কনফিডেন্ট ছিলাম যে আমি পারবোই না। আমি যেটা বললাম তোমাদেরকে যে না খেয়াল রাখো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে সে নিজেও কিন্তু 90টা রাইট করতে পারবে না 100টার মধ্যে। বা তোমাদের কোশ্চেন যদি 50টা হয়, 50টার মধ্যে সে নিজেও কিন্তু এই 40 থেকে 42-এর রেঞ্জে থাকবে। তার মানে তার নিজেরও 7-8টা ভুল হবে। তার মানে এইরকম চিন্তা করবা না যে আমার 100% 50টা কারেক্ট হবে। অতএব যেগুলোতে তুমি 100% রাইট, তুমি অন্তত 45টাও যদি কারেক্ট করে আসতে পারো 100%, তোমার টপ 10-এ থাকবা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ। এরকম হবে আর কি বিষয়টা। দেখো তারপর ফরহাদ হোসেন, তোমার কোশ্চেন থাকলে বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, আমি কোনো একটা কোশ্চেনে 100% কনফিডেন্স আমার এটা হবে না, আমি এটা পারতেছি না, তখন কি আমি ওই আনসারটা দাগাবো নাকি ছেড়ে দিয়ে আসবো? ফরহাদ হোসেন কোশ্চেনটি আরেকবার বলো, তোমার নেট কানেকশনের জন্য আমি কোশ্চেনটি শুনতে পারিনি, অথবা আমার নেট কানেকশন একটু খারাপ ছিল আমি শুনতে পারিনি। সরি স্যার, আমি আবার বলছি, মানে আমি কোনো একটা কোশ্চেন মানে বুঝতে পারি না, অথবা মানে এটা আমি শিওর যে এই কোশ্চেনটা আমার সঠিক হবে না, আমি এটা পারবো না, তখন কি আমি ওই কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসবো, মানে ব্ল্যাঙ্ক দেখো রাখবো নাকি দাগাবো? তোমাদের যেহেতু এই বিষয়টা নিয়ে কোশ্চেন আসতেছে, আমি বলি তোমরা যেভাবে চিন্তা করতেছো সেভাবে চিন্তা করলে কিন্তু এমনও হতে পারে যে হয়তোবা তোমার নলেজের গ্যাপ আছে। এটা খেয়াল করতে হবে বিষয়টা, যে এমনও হতে পারে যে আমার নলেজের গ্যাপ আছে। আমার বলতে তোমাদের কথা বলতেছি। যদি আমি ইন্টারে যে পড়াশোনা করেছি, তোমরা কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ইন্টারের তোমরা ওই এত মোটা অ্যাকাউন্টিং বইটা তোমরা A to Z পড়ছো, এটা কেউই বলতে পারবে না বা এটা সম্ভবও না। ঠিক আছে, আমরা যদি তোমাদের বয়সে যখন ছিলাম আমরাও তো করতে পারিনি, বা সাধারণত কেউ করতে পারে না। অর্থাৎ একটা করে এই যে মোটা বইগুলো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুইটা বই তো মনে করো 10টা বইয়ের সমান। তো এই বইটা কেউ কিন্তু আমরা A to Z শেষ করতে পারিনি, বা আমরা A to Z তুমি কনসেপ্ট মাথায় নিতে পারো নাই। কিন্তু ঢাকা
বিশ্ববিদ্যালয় চায় যে একটা দুটা কোশ্চেন এমন দিবে যে কোশ্চেনটা তুমি ওই কনসেপ্টটা ছেড়েছো কিন্তু কনসেপ্টটা বইয়ের ভিতরেই আছে, লাইক এরকম হতেই পারে। সো কখনো এটা ভাবাই যাবে না যে আমি পারতেছি না মানে এই কোশ্চেনটার অ্যান্সার নেই। সাধারণত অ্যান্সার থাকে, তবে ওই যে বললাম যে এমন একটা কনসেপ্ট হয়তোবা দিয়েছে যেটা হয়তোবা আমাদের নলেজে নেই, এরকম হতে পারে। কারণ আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কোশ্চেন যেগুলো হচ্ছে কি আউট অফ দ্য সিলেবাস আসছে, 2-3টা কোশ্চেন এখনো পর্যন্ত অ্যাকাউন্টিং এ যদি বলি, সেগুলো কিন্তু এমন না যে এগুলো বইয়ে নাই, বইয়ে আছে, কিন্তু এগুলো অ্যাডভান্স লেভেলে, এগুলো এখানে পড়ানো হয় না। যেমন নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতি থেকে একটা প্রশ্ন আসছে আজ পর্যন্ত, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আবার সেটাও খুব সহজ একটা প্রশ্ন আসছে, ঘুরায় পেঁচায় নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতির সাথে রিলেটেড, ঘুরায় পেঁচায়। কিন্তু খেয়াল করে দেখো নগদ প্রবাহ বিবরণীর কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি ইন্টারের সিলেবাসেই তোমরা পড়ো নাই, তোমরা পড়েছো নগদ প্রবাহ বিবরণীর পরোক্ষ পদ্ধতি। কিন্তু নগদ প্রবাহ বিবরণীর প্রত্যক্ষ পদ্ধতির ঘুরায় পেঁচায় আলটিমেটলি একটা কোশ্চেন আসছে হয়তোবা এই 1990 সাল থেকে শুরু করে এখনের কোশ্চেন দেখলে হয়তোবা তখন ছিল, বা এখনো যেহেতু কোশ্চেনটা একবার দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কখনো কোনো কঠিন কোশ্চেন ওইভাবে দিয়ে ফেলেন, এটা ভাবা যাবে না যে অ্যান্সার নাই বা এটা আমি পারবো না বা পড়বো না। তুমি তোমাদের কাছে যদি অ্যান্সার দেওয়া থাকে তাহলে সেই অ্যান্সারটা অবশ্যই মেমোরাইজ করো, সোজা বাংলায় সেই অ্যান্সারটা মুখস্থ রাখার চেষ্টা করো যে না এই কোশ্চেনটা আসলে এটার অ্যান্সার এটাই। খেয়াল করো তোমরা কিন্তু 90% কোশ্চেন বুঝে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, যদি ক্লাসগুলো ভালো করে করে থাকো। হয়তোবা 5 থেকে 10% কোশ্চেন তোমার একটু মেমোরাইজ করতে হতে পারে বা মুখস্থ করতে হতে পারে যে না এটা কোশ্চেন অ্যান্সার এটাই। যেমন আমি যদি বলি বাংলাদেশে সিএমএ ডিগ্রি প্রদান করে কে, এটা তো বোঝা কিছু না, এটা তো মুখস্থ করারই বিষয় যে আমার আইসিএমএবি বাংলাদেশের সিএমএ ডিগ্রি প্রদান করে। তো কিছু তো পার্সেন্টেজ থাকবে তোমার মুখস্থের বিষয়। আশা করছি বুঝতে পারতেছো যে তোমরা, আবার ক্লিয়ার করছি অনেকে মনে ক্লিয়ার হচ্ছে না, যে এটা ভাবলে হবে না যে কোশ্চেনের অ্যান্সার নাই, তাহলে তো সেভাবে তুমি যদি না পারো তাহলে তোমার কাছে তো মনে হবে যে সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার নাই। সাপোজ কঠিন কোশ্চেন আসছে তুমি পারতেছো না, তাহলে তোমার মনে হবে তোমার সবগুলো, তাহলে তুমি পারো না তাহলে সবগুলোরই অ্যান্সার নাই। এটা কখনোই না, এটা খুবই রেয়ার কেস, একটা দুটো প্রশ্নের জন্য এটা আলাদা বিষয়, ওটা বাদ দিতে হবে, ওটাকে যেটা হচ্ছে এক্সেপশনাল, এক্সেপশনালকে আমাদের নর্মাল সিচুয়েশনে ধরা যাবে না। নর্মাল সিচুয়েশন যে তোমার 50টা এমসিকিউ অন্তত 49টা এমসিকিউ তোমার পারার মধ্যে বা তোমার সিলেবাসে আছে, অতএব এগুলো তোমার পারতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। তোমরা অ্যান্সার করার চেষ্টাটাই বেশি করবা। কেন করবা একটু আগে বলেছি যে 4টা কোশ্চেন তুমি ভুল দাগালে, 4টা কোশ্চেন যদি তুমি আইডিয়া করে দাগাও এর মধ্যে একটা রাইট হলেও কিন্তু তোমার পজিটিভ মার্কস বেশি আসতেছে। খেয়াল করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও এখনো তাদের সার্কুলার দেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার দিলে কিন্তু বুঝতে পারবো যে তারা আসলে মাইনাস মার্কিং কত রাখবে এবার, আর হচ্ছে প্রত্যেক এমসিকিউতে কত মার্কস রাখবে। তবে গত বছর ছিল 1.20 প্লাস যদি কারেক্ট হয়, আর মাইনাস হচ্ছে 0.25। না না চা খাবো না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এখন তোমরা আজকের কোশ্চেনের অ্যান্সার কে কতটুকু পেরেছে এটা আমরা জানতে পারবো কিভাবে, কে কে কতটুকু পারলা 30টা কোশ্চেনের মধ্যে, কে কে 25-এর উপরে পারলা। স্যার আমরা অ্যানসারটা শো করি নাই, তো অ্যানসারটা যদি শো করি ওরা খাতাতে আর কি অ্যানসার গুলো মিলানোর পরে ওরা বলতে পারবে কে কয়টা ইয়ে করছে। অ্যানসারটা একটু শো করে দেন 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য। স্যার এই যে অ্যানসারটা রয়েছে এখানে আমি যে স্ক্রিনে শো করেছি, কেউ জুম করার প্রয়োজন হলে জুম করে নিয়ে আচ্ছা জি, অ্যান্সারগুলো একটু দেখে আপনারা নিন। হচ্ছে যে অ্যানসার গুলো মিলান, যদি আপনাদের কোনোটাতে কনফিউশন থাকে কোনো প্রশ্নে এবং হচ্ছে যে কোনোটাতে সমস্যা থাকে তাহলে হচ্ছে সেগুলো আপনারা একটু আইডেন্টিফাই করে স্যারকে প্রশ্ন করেন। তারপরে প্রশ্ন সেশন শেষে আমরা চলে যাব আপনাদের যে রিভিউ আরো দুটো টপিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী এবং হচ্ছে যে অংশীদারি ব্যবসা, ওইগুলোতে। ঠিক আছে, তো আপনারা একটু সবাই নিজেরা অ্যানসার গুলো মিলিয়ে নেন। এরই ফাঁকে অ্যান্সার মিলানোর শেষে আপনাদের যে প্রশ্নে যে যার যার সমস্যা আছে, যে ভাইয়া 30টার মধ্যে আমি এটা বুঝি নাই, এই ম্যাথটা আমি পারি নাই, তারা হচ্ছে হ্যান্ড রেজ করে রাখেন, তো স্যার একটা একটা করে ইনশাআল্লাহ অ্যান্সার করে দিবেন।
আসলে এই ব্যাচের পরীক্ষাটা ইতিহাস হয়ে থাকলো রাজন ভাই। এই যে এরকম সমস্যা আমাদের করোনার মতো প্যান্ডেমিকের মধ্যে পড়ে যাওয়ার কারণে এই সিচুয়েশন গুলো হলো, না হলে আসলে এত দূর আসতে হতো না হয়তো বা এতটুকু পর্যন্ত আসতে হতো না যে রিভিউ ক্লাস বা সাপ্লিমেন্টারি ক্লাসের উপর রিভিউ ক্লাস এরকম পর্যন্ত আসতে হতো না, কারণ সলভ আসলে ওরা হচ্ছে যে অনেক ভাগ্যবান প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এরকম একটা সমস্যা স্যার 2000 আমি যদি ভুল না করি 2007-08 হয়েছিল, তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্যার এরকম একটা প্রবলেম হয়েছিল, টাইম এরকম 3 মাস বেড়েছিল, বড় ভাইদের মুখ থেকে শুনেছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি শুনিনি আমি শুনিনি ওইটা। তারপরেও মানে এরকম যে ওদের ভাগ্যবান বলবো বা কি বলবো, আসলে কি কনফিউজড হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, মানে যত বেশি সময় পাচ্ছে আমার মনে হচ্ছে যে তারা কনফিউজড হয়ে যাচ্ছে। জি স্যার, এবং হচ্ছে যে ওদের মধ্য থেকে কি বলে ওরা চান্স পাওয়ার সম্ভাবনা যাদের বেশি, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা দিন দিন কমতেছে। কারণ ওদের পড়াশোনার স্পিরিটটা কমে যাচ্ছে বা ওদের ভয় কাজ করতেছে এখন বেশি, যেটা 1 মাস আগে পরীক্ষা হয়ে গেলে আর এই ভয়টা কাজ করতোই না তাদের মধ্যে। স্যার সে সম্পর্কিত ইনশাআল্লাহ ক্লাসের পরে কিভাবে ওরা নিজেদের ধরে রাখতে পারে এই ব্যাপারে একটু কথাবার্তা ইনশাআল্লাহ অবশ্যই বলবেন স্যার। ওকে জি স্যার, অবশ্যই অবশ্যই। আর ওদের দেখি ওরা রেইজ হ্যান্ড করেছে অলরেডি 2 জন, তো আমি দেখি। এরই ফাঁকে হচ্ছে যাদের কাউন্ট করা হয়ে গেছে আপনারা একটু দিয়ে দেন কমেন্টে যে আপনাদের কার কয়টা হয়েছে। যাদের কাউন্ট করা হয়ে গেছে আপনারা একটু দিয়ে দেন, ঠিক আছে? ওকে। নিয়ামত হোসেন কোশ্চেন শো করতে বলেছো? অ্যান্সার দ্রুত দেখে নাও। ভাইয়া বলতেছিলাম 10টা প্রশ্ন ভুল হয়েছে, কিন্তু কেন ভুল হলো মানে প্রশ্নগুলো দেখা দরকার একবার। ঠিক আছে, যে কোশ্চেনটি করেছিল 10 নম্বর কোশ্চেন সম্পর্কিত প্রশ্ন এসেছিল, একটু খেয়াল করে দেখো। তোমাদেরটা তো বুঝতে পারতেছি না, তোমরা কমেন্টে একজনই 4-5টা করে কোশ্চেনের কথা লিখেছো। 21টা হয়েছে, 24টা কারেক্ট। কাউসার আহমেদ গুড। আতিক শেখ 21টা হয়েছে, ভেরি গুড। নিয়ামত হোসেন 20টা কারেক্ট হয়েছে, 10টা রং হয়েছে, ভেরি গুড। ভেরি গুড বলতে হচ্ছে 25 হইলে একদম ভেরি গুড বলা যায়। 25 কারো হয় নাই, 25 এর নিচেই চলে গেছে আলটিমেটলি, কারণ 20টা 24টা পর্যন্ত হয়েছে। জান্নাত শাম্মী 20টার মধ্যে 16টা হয়েছে, আলটিমেটলি 10টা হয়নি, তার মানে বলতে হবে যে তোমার 30টার মধ্যেই 16টা হয়েছে। এটা আসলে কোনো এটা কথা না যে 20টার মধ্যে 16টা হয়েছে। 30টার মধ্যে 16টা হয়েছে, 14টা ভুল, এটা ধরে নিতে হবে। আর কে কে কতটা হয়েছে? সুমাইয়া তাসনিমের 24টা হয়েছে, ঠিক আছে। লাভলি আক্তারের 17টা হয়েছে। কালাই দেবনাথের হয়েছে 20টা। কালাই দেবনাথের আরো বেশি ভালো হওয়া উচিত ছিল, কারণ কালাই দেবনাথকে আমি পেয়েছি প্রত্যেক সেশনের কোশ্চেনে। ফাতেমা জান্নাত শাপলার 22টা হয়েছে, পপি 16টা হয়েছে। ঠিক আছে, আমার মার্কস ধরেছিলাম আমি 25, যে 25 এর উপরে যতজন পাবে একদম এক্সট্রা অর্ডিনারি ভালো করবা, কিন্তু 25 পর্যন্ত যেতে পারো নাই তো। উবাইদুল্লাহর কাছে আরো ভালো হওয়া উচিত ছিল। উবাইদুল্লাহকেও আমি কোশ্চেন সেশনে সবসময় পেতাম। নিয়ামত হোসেনকেও কোশ্চেন সেশনে পেতাম, আমার মনে আছে নামগুলো যারা কোশ্চেন করতো। ঠিক আছে, তো আপনাদের যে যে জায়গাগুলোতে প্রবলেম আছে আপনারা আমাকে নিজেরাও বলতে পারেন। আনমিউট করে বলতে হবে যে স্যার আমার এই কোশ্চেনটাতে প্রবলেম, অথবা হচ্ছে আমি শেষের দিক থেকে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মগুলো দিয়েছি তোমরা সেখান থেকেও বুঝতে পারো বা কোশ্চেন করতে পারো। প্রথমেই
রেইজ হ্যান্ড করার যে শুরুতেই রয়েছে লাভলি আক্তার, আমি লাভলি আক্তারের কাছ থেকে একটি প্রশ্ন নিব, যে বলেন যে কোনটাতে বুঝাই দিতে হবে বা কোন কোশ্চেনটিতে প্রবলেম হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, 21 নাম্বারটা বোঝাই দিলে ভালো হয়। আচ্ছা লাভলি আক্তার, আপনার প্রশ্ন থাকলে পরবর্তীতে আরেকবার রেইজ হ্যান্ড করে দিন। পরের কোশ্চেনটি করবে কাউসার আহমেদ, কাউসার আহমেদের পরের কোশ্চেনটি করবে নিয়ামত হোসেন। একটু নামগুলো মনে রাখবেন। তো এখানে লাভলি আক্তারের কোশ্চেনটি দেখেন, সে বলেছে যে 21 নম্বরের কোশ্চেনটি, আমি বলবো যে 21 নম্বর শুধু লাভলি আক্তারেরই প্রবলেম না, অনেকেরই প্রবলেম হতে পারে। সবাই একটু খেয়াল করব, আমার বোর্ডে তাকাবো এবং স্ক্রিনেও দেখতে পারি, আমি অলরেডি স্ক্রিনে শো করেছি কোশ্চেনটি। এই কোশ্চেনটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কোশ্চেন। এখানে কোশ্চেনে লেখা রয়েছে 1992 সনে 17 মার্চ তারিখে তার করিমের গুদামে রক্ষিত সম্পূর্ণ মজুদ পণ্য, খেয়াল করে দেখো, মজুদ পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, মজুদ পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেছে। তাহলে যে মজুদ পণ্যটা গুদামে রক্ষিত ছিল, সেই মজুদ পণ্যটা আমরা সাধারণত ধরে নিচ্ছি, যেহেতু এটা 1992 সনের শেষে একটা আইডিয়া মাথায় চলে আসবে যে না, এটা হচ্ছে তার মানে এটা একটা সমাপনী মজুদ। খেয়াল করে দেখো জিনিসটা, আমরা যদি প্রশ্নটা বেশি করে পড়ি তাহলে বুঝতে পারবো। যেমন বিগত 1991 সালের 31শে ডিসেম্বর তারিখে তার মজুদ পণ্যের ক্রয় মূল্য ছিল 1950 টাকা। তখন থেকে 1992 সালের 17 মার্চ পর্যন্ত তাদের ক্রয় ছিল 6870 টাকা। তাহলে এই 1992 সালের 17 মার্চ পর্যন্ত যে পণ্যগুলো ছিল, খেয়াল করে দেখো, তাহলে এই যে ক্রয় করে আবার কি করলাম, বিক্রি করলাম, করার পর তো সর্বশেষে গুদামে কিছু রক্ষিত মজুদ পণ্য থাকবে। তাহলে গুদামে রক্ষিত মজুদ পণ্যটাকে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই জিনিসটাকে বুঝতে হবে আগে, সমাপনী মজুদ পণ্য। এইটুক বুঝতে পারলে কিন্তু কোশ্চেনের ম্যাক্সিমাম টার্ম তোমাদের বোঝা হয়ে গেছে অলরেডি। কেন? কারণ কোশ্চেনটাই বুঝতে পারে না স্টুডেন্টরা, যে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের কোশ্চেন। তাহলে স্যার, সমাপনী মজুদ পণ্য যদি বের করতে হয়, আমরা কিন্তু অলরেডি এটা জানি যে সমাপনী মজুদ পণ্য বের করার সূত্রটা কি। সমাপনী মজুদ পণ্য বের করার সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় বা কৃত পণ্যের ব্যয়। তোমাদেরকে লিখে দিয়েছিলাম, ক্রয় বা কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। অবশ্যই লাভলি আক্তার একটু আনমিউট করে বলো যে তোমার সূত্রটা মনে পড়েছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যদি সূত্রটা যদি বুঝে উঠতে পারি যে সমাপনী মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় বা ক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটা সলভ করা ইজি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমি কোশ্চেনটা সলিউশন করা শুরু করি। দুইটা স্টেপে সলিউশন করতে হবে। প্রথমে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়। তাহলে মজুদ পণ্যের ক্রয় মূল্য, তাহলে 31শে ডিসেম্বর তারিখে তার ক্রয় মূল্য ছিল 1950 টাকা এবং 1992 সনে 17 মার্চ পর্যন্ত পণ্য ক্রয়ের পরিমাণ ছিল 6870 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ ছিল 1950 আর পণ্য ক্রয় 6870। তাহলে 7 5 12 2 হাতে আমার 1, 9 9 18 8 হাতে আমার 1, 8820 টাকা আসতেছে। মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। সূত্রগুলো মাথায় চলে আসতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয়ের দুনিয়াতে দুইটাই সূত্র আছে, বলেছিলাম ক্লাসে। 1 নাম্বার বিক্রয় মাইনাস মোট লাভ, দেন 2 নাম্বার প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদের সূত্রটা কাজে লাগবে না, এখানে 1 নাম্বার সূত্রটা কাজে লাগবে, সেটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে এখন প্রশ্নের মধ্যে দেখতে হবে বিক্রয় কত টাকা এবং মোট মুনাফা কত টাকা। প্রশ্নে বিক্রয় হচ্ছে 9600 টাকা এবং বলা হয়েছে শতকরা 20% হারে মুনাফা হয়েছে। তাহলে আমরা বুঝে যাচ্ছি অলরেডি যে বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করতে হয়। বিক্রয় থেকে মোট লাভ বা মোট মুনাফা মাইনাস করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই, এই বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাই। তাহলে 9600 টাকার মোট মুনাফা হচ্ছে 20%, মুনাফার হার 20%। তাহলে 9600
ইন্টু 20 ডিভাইডেড বাই 100। খেয়াল করো পার্সেন্টেজ কিভাবে করি, যেই পার্সেন্ট থাকবে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 100 এর 0 0 কাটা, দুইটা শূন্য কাটা দিয়ে দিলাম, তাহলে জিনিসটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে। 960 কে 2 দিয়ে গুণ করলে আমার এই পার্সেন্টেজটা আসতেছে, অর্থাৎ 2 0 0, 6 2 12, 2 হাতে আমার 1, 9 2 18, 1 19, 1920 টাকা আসতেছে। তাহলে এখানে আমার প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস আমাকে কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাকে বের করতে হবে, কিন্তু এখনো বিক্রিত পণ্যের ব্যয় বের হয়নি। তাহলে বিক্রয় 9600 টাকা মাইনাস হচ্ছে মোট লাভ, মোট লাভ হচ্ছে 1920 টাকা। তাহলে বিক্রয় থেকে মোট লাভ যদি আমি মাইনাস করি তাহলে আমার আসবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় তাহলে কি আসতেছে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 80, 10 আছে 16 মিল করতে 6, হাতে আমার 1, 2 আছে 9 মিল করতে 7। তাহলে আমার প্রশ্ন এখানে আসতেছে 7680। 8 আছে 12 মিল করতে 4, হাতে আমার 1, তাহলে 7 আছে 8 মিল করতে 1, 1140 টাকা। 1140। আমি তোমাদের সামনে এই ম্যাথগুলো করতেছি কেন, কারণ হচ্ছে পরীক্ষার হলে কিন্তু তুমি নিজেও প্রস্তুত না যে কি প্রশ্ন আসছে, তাহলে আমার কিভাবে অ্যান্সার করতে হবে। আমি অ্যান্সার আগে মুখস্থ করে রাখলে আমার তো খুব দ্রুত দ্রুত বলে দিতে পারতাম, কিন্তু আমি দেখালাম যে তোমাদেরও যোগ বিয়োগ করে ম্যাথটা করতে এতটুকুই সময় লেগে যাবে, বা এভাবে আমাকে যোগ বিয়োগ করতে হবে যদি এরকম আমার যোগ বিয়োগের টার্মগুলো চলে আসে। এখন বুঝতে পেরেছি কিনা, আশা করছি 21 নম্বরের প্রবলেম আরো কয়েকজনের থাকতে পারে, তারা সবাই বুঝতে পেরেছি কিনা, একটু 21 নাম্বারটা ক্লিয়ার কিনা। এখন এভাবে করতে হবে ম্যাথ। জি ভাইয়া বুঝতে পারছি, আমারও থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, এর পরবর্তীতে আমি কোশ্চেন করতে বলেছি কাউসার আহমেদকে। কাউসার আহমেদ কোশ্চেন করবেন। ভাইয়া 19 নাম্বার এলো 20 নাম্বার। 19 নাম্বার এবং 20 নাম্বার, ঠিক আছে। কাউসার আহমেদের কোশ্চেনের পরেই কোশ্চেন করবে নিয়ামত হোসেন, মনে হয় হ্যান্ড রেজ করে রেখেছে। এবং 19 এবং 20 নাম্বার কোশ্চেনটি দেখো, যাদের 19 এবং 20 এর প্রবলেম আছে তারা এখান থেকে কিন্তু শিখে ফেলতে পারো, তাহলে আর তাদের কোশ্চেন করতে হচ্ছে না। তো 19 নম্বরের কোশ্চেনটি খেয়াল করে দেখো, টাইটান কোম্পানি সমাপনী মজুদ পণ্য 4000 টাকা কম দেখানো হয়েছে, তাহলে বর্তমানে হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর এর প্রভাব কি পড়বে। খুবই, আমি যে 30টা কোশ্চেন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিনের মধ্যে কোশ্চেনগুলো দিয়েছি, যে এই কোশ্চেনগুলো পারলে অবশ্যই তোমাদের খুব ভালো হবে ইনশাআল্লাহ। তোমরা খুব প্রিপেয়ার্ড। যারা 24 পেয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 25 কে ভালো বলবো, 24 কে নামাই নিয়ে আসলাম, 24 কেও ভালো বলবো, খুব ভালো করেছে তারা। টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য কম দেখিয়েছে, দেখো খেয়াল করে, খাতা থাকলে খাতাও লিখে রাখতে পারো দ্রুত। আমরা কিন্তু ক্লাসে একটা ছক লিখেছিলাম যে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক, কৃত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক, আর সমাপনী মজুদ পণ্যের সাথে, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক। এটা মনে রাখতে হবে কিন্তু সব সময়, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক। এবং প্রারম্ভিক মজুদ এবং কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা কি পাই, কেউ একজন বলো আনমিউট করে। প্রারম্ভিক মজুদ পণ্য এবং বিক্রয়যোগ্য ব্যয়, বিক্রয়যোগ্য ব্যয়, বিক্রয়যোগ্য, ভেরি গুড, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই আমরা। এবং সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেও আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ই পাই, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ই পাই। একটু ডিটেইলসে বলতেছি কারণ এটা প্রয়োজন, আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ধরে নিচ্ছি আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য 1000 টাকা, কৃত পণ্যের ব্যয় 5000 টাকা, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 6000 টাকা। সেম জিনিসটা বিক্রিযোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 6000 টাকা, বিক্রিযোগ্য পণ্যের ব্যয় 6000 টাকা। আচ্ছা, ধরে নিচ্ছি উক্ত বছরের সমাপনী মজুদ ছিল 500 টাকা, তাহলে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 5500 টাকা, কারণ এই 6000 টাকা জাস্ট আমি একটা ম্যাথ নিচ্ছি মেলানোর জন্য। একটু খেয়াল করে দেখো, কনফিডেন্টলি এই জিনিসটা মনে রাখতে হবে আজকের পর থেকে, ঠিক আছে। এই যে সমাপনী মজুদ পণ্য যদি আমি ভুলে, দেখো সমাপনী মজুদ পণ্য টাইটান কোম্পানি ভুলে 4000 টাকা কম দেখিয়েছে, খেয়াল করো, সমাপনী মজুদ পণ্য যদি ভুলে আমি 500 টাকার জায়গায়
যদি 400 টাকা দেখায় ফেলতাম, খেয়াল করো 500 জায়গায় যদি 400 দেখাইতাম তার মানে কম দেখাইছি, 100 টাকা কম দেখাইছি, বিক্রয়যোগ্য তো 6000ই হবে। তার মানে আমি বিক্রিত পণ্যের ব্যয় 5500 না দেখায় 5600 দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফড যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিন্তু আমার সেম হবে, এটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যদি কখনো সমাপনী মজুত পণ্য কম দেখাই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় অবশ্যই ভুলে বেশি দেখাবো। তার মানে সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের একটা নেগেটিভ সম্পর্ক, সবসময় মনে রাখতে হবে এটা। সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ সমাপনী মজুদ কম মানে বিক্রিত পণ্যের ব্যয় বেশি, সব সময়ের জন্য, সব সময়ের জন্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে 100% আয় কি হবে? আয় হবে কম। 100% কি হবে? আয় কম হবে। আয় যদি কম হয় তাহলে সরকারকে ট্যাক্সও দিতে হবে কম। এই বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। 19 নম্বর ক্লিয়ার হয়েছে কাউসার আহমেদ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি 20 নম্বরের সম্পর্কিত যে প্রশ্নটি এসেছে। 20 নম্বরের প্রশ্নটি 19-20 দুটোই আমার এই ছকের সাথে অ্যান্সার হয়ে যাবে। এই ছকটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এখানে কি রেখেছি। সমাপনী মজুত পণ্য লিখেছিলাম 500 টাকা আর বিক্রিত পণ্যের ব্যয় তার ধরে নিয়েছি 5500। তার মানে আলটিমেটলি আমার দুই দিক মিল আছে। একটু খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা শুধুমাত্র এই ছকটা ছাড়া আর বোঝানো পসিবল না। কারণ এই যে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, একটি কোম্পানি কালীন মজুত পদ্ধতি অনুসরণ করে, কোনো প্রবলেম নেই, তার ক্রয় বিক্রয়ের কোনো ফেরত বা বাট্টা দেয়া হয় না, খুবই ভালো কথা। কিন্তু জাস্ট কোশ্চেনটা হচ্ছে লাস্টের টুকু, লাস্টের কতটুকুই হচ্ছে এখানে আমাদের কোশ্চেন। সেটা হচ্ছে কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সমান হয়, এই কথাটুকু হচ্ছে আমাদের কোশ্চেন। খেয়াল করে দেখো, কোন পরিস্থিতিতে আমাদের কৃত পণ্যের ব্যয় মানে কিন্তু হচ্ছে ক্রয়, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সমান হবে কোন পরিস্থিতিতে। একটু খেয়াল করে দেখো, এমন যদি হতো যে আমাদের সমাপনী মজুত পণ্য 1000 টাকা, তাহলে কি বিক্রিত পণ্যের ব্যয় কত হইতো বলো? বিক্রিত পণ্যের ব্যয় অবশ্যই 5000 টাকা হতো। কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সমান হয়? এই পরিস্থিতি একটাই, যখন প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্যের মূল্য সমান হয়। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করার জন্য আমি এই ছকটা দিয়ে ম্যাথমেটিক্যালি প্রুফ করাই দিলাম যে কখন প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য সমান হয়। যদি এই কোশ্চেনটা আসে, যদি কোশ্চেনটা উল্টায় দিয়ে আসে, কখন প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য সমান হয়? যখন কৃত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় সমান হয়, এটা হবে তখন অ্যান্সার। অথবা ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সমান হয়। বুঝতে পেরেছো কিনা যে কোশ্চেনটি করেছি, বা আরো যাদের প্রবলেম ছিল 19-20 এর মধ্যে? জি ভাইয়া, তো ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো খাতায় লিখে রাখবা বা একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, এর পরবর্তীতে কোশ্চেন করার সুযোগ দেওয়া হচ্ছিল নেয়ামত হোসেনকে, তারপর সানজিদা। নেয়ামত হোসেন কোশ্চেনটি করেন। ভাই আমার সমস্যা আছে 25 নাম্বার, 27 নাম্বার, 30 নাম্বার। 25 নাম্বার, 27 নাম্বার, 30 নাম্বার। ঠিক আছে নেয়ামত হোসেন, আমরা যখন এই কোশ্চেন গুলো সলভ করব তখন মনে রাখতে হবে যে এই কোশ্চেন গুলো আমরা পঁচিশ নাম্বার কোশ্চেনটির কথা যদি বলি, দেখেন 25 নাম্বার কোশ্চেনটি বলার আগে আমি এইটুকু বলতে চাচ্ছি যে আপনাদের যে আজকে রিভিউ ক্লাস ছিল ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে, আমি চাচ্ছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আপনারা এখন একটু কথা বলেন, তারপর আমি 25 নাম্বার কোশ্চেনটাতে এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যে দু একজন একটু বলেন যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে কোন জায়গাগুলোতে আপনাদের প্রবলেম হচ্ছে, এটা একটু আমাকে একটু আনমিউট করে বলেন একটু। একক জের আর উভয় জের এই দুইটার মাঝে ঝামেলা হয়ে যায়। ব্যাংক সমন্বয় বিবরণী, আর এটা নিয়ামত হোসেন বললো যে একক জের এবং দ্বৈত জের নিয়ে প্রবলেম হয়। আর কারো কোনো প্রবলেম হয় ব্যাংক সমন্বয় বিবরণীর কোন জায়গাগুলোতে আটকায় যাই আমরা? আর ভাইয়া হ্যাঁ, মানে নগদে ভুল করে, যে একটা মানে ব্যাংকে ভুল করে বা নগদান বইয়ে ভুল হয়, এই দুইটার মধ্যে কনফিউজড হয়ে যায়। গুড, ঠিক আছে। তারপর ভাই কিছু ট্যাক্স সম্পর্ক কিছু মানে সমস্যা আছে, ওগুলো নিয়ে ঝামেলা হয় ট্যাক্স সম্পর্কে।
চেক চেক চেক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত জিনিসটাও আমরা টানবো এখানে, টেনে আমরা এই এখানে যে 25 নম্বর কোশ্চেনটা আমি দিয়েছি ব্যাংক সমন্বয় বিবরণী, এই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো ব্যাংক সমন্বয় বিবরণী যে সমস্যাগুলো হচ্ছে, প্রথম কথা যে প্রথম যে কোশ্চেনটি করেছে নিয়ামত বলেছে যে স্যার আমরা একক জের বা উভয় জেরটা বুঝে উঠতে পারতেছি না, এটা প্রথম কথা। তাহলে আমি বলবো যে অবশ্যই আমার ক্লাসটা যেটা রেকর্ড করে দেওয়া আছে তোমাদের অলরেডি, মানে অলরেডি আমি জুমে যে ক্লাসটা নিয়েছি ব্যাংক সমন্বয় বিবরণী, সেটাও কিন্তু একবার একটু রিভিউ করবা বা দেখবা। তো সেখানে আমি বলে দিয়েছি তোমাদেরকে যে ব্যাংক সমন্বয় বিবরণী মানেই হচ্ছে উভয় জের পদ্ধতি। কনফিডেন্টলি এই বিষয়ে কনফিডেন্ট থাকতে হবে যে যখন কোনো সঠিক জের বের করতে বলা হয়, সঠিক জের, ব্যাংক সমন্বয় বিবরণী বলতে সঠিক জেরকে বুঝায় বা উভয় জেরকে বুঝায় বা দ্বৈত জেরকে বুঝায়। সঠিক জের, উভয় জের, দ্বৈত জের একই কথা, মনে রাখতে হবে। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আমরা উভয় জেরকেই বুঝি। কিন্তু যদি কখনো প্রশ্নের মধ্যে একটা বইয়ের জের দেওয়া থাকে আর একটা বইয়ের জের চাওয়া হয়, যেমন আমরা যদি 25 নম্বর কোশ্চেনটিকে, যেহেতু আমাদের চোখের সামনে আছে, আমরা এখানে বলতে পারি এই জিনিসটাকে এভাবে যে নগদানের স্থিতি ছিল 4,800 টাকা, তাহলে ব্যাংকের পাস বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছে। অর্থাৎ একক জের হবে তখনই যখন একটা বইয়ের জের দেওয়া আছে আর একটা বইয়ের জের বের করতে বলা হচ্ছে, তখনই শুধুমাত্র একক জের পদ্ধতি হয়। ঠিক আছে, আশা করছি নিয়ামত বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কখন একক জের হয়। একক জের হচ্ছে যখন একটা বইয়ের জের দেওয়া থাকবে আর একটা বইয়ের জের বের করতে বলা হবে। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 বছরে একবার আসছে, খুব কম আসে এই প্রশ্নটা, কারণ একক জেরটা সাধারণত ইন্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত বেশি, ওখানে যেহেতু ম্যাথটা করতে বেশি সময় লেগে যায় তাই এই ম্যাথটা কম আসে আর কি। ইভেন গত বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রশ্নটা এসেছে সেটাও কিন্তু উভয় জের বা দ্বৈত জের থেকে এসেছে। উভয় জের বা দ্বৈত জের কিভাবে সলভ করব আমি তোমাদেরকে ক্লাসে বলে দিয়েছি, যে বইটা ভুল করে সেই বইটাকে ঠিক করে দিলেই আমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যায়। যে বই ভুল করে সে বইকে ঠিক করতে হয়। তাহলে বই তো থাকে আমাদের দুটো, একটা নগদান বই যেটা হচ্ছে আমানতকারী বা আমরা যে বইয়ে হিসাব রাখি, আর একটা হচ্ছে পাস বই অর্থাৎ ব্যাংকের লোকেরা যে বইয়ের মধ্যে হিসাব রাখে। তাহলে সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার নগদান বই আর পাস বইয়ের মধ্যে যেহেতু দুইজন হিসাব রাখতেছে, গরমিল তো হবেই, কিন্তু যে ভুল করবে তারটাই বইটা যদি আমি ঠিক করে দিই তাহলে এটা হবে উভয় জের পদ্ধতির আমার অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি আমরা একক জের পদ্ধতির ম্যাথ সলভ করি, এখন আসলাম আমি একক জের নিয়ে কথা বলি, তাইলে কিন্তু আমার ব্যাংক সমন্বয় বিবরণী বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার একক জের পদ্ধতি যদি আমি 25 নম্বর কোশ্চেনটা সলভ করাই দিই, খেয়াল করো। একক জের পদ্ধতির আমি যখন তোমাদের জুম ক্লাস নিয়েছি আমি সেখানে অবশ্যই বলে দিয়েছি যে একক জেরের পদ্ধতি সলভ করার নিয়ম হচ্ছে যে বইয়ের জের বের করতে বলা হয়, যে বইয়ের জের বের করব, একটু চেঞ্জ করে দিচ্ছি আজকের রুলসটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখি এভাবেও তোমরা পারো কিনা। যে বইয়ের, এটা আরেকটু সহজ, যে বইয়ের জের বের করব সেই বই এভাবে লিখেও রাখতে পারো, প্লাস করলে প্লাস, মাইনাস করলে মাইনাস, কিছু না করলে এটা হচ্ছে আমার বানানো হচ্ছে শর্টকাট ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতির সলভ করার জন্য। এটা তোমরা এইচএসসির মেথড এভাবে করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটিও তোমরা এই মেথডে খুব দ্রুত সলভ করতে পারবে। সেটা আমি তোমাদেরকে এখন দ্রুত এটা সলভ করে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে নগদান বই অনুযায়ী আমাদের ব্যালেন্স দেয়া রয়েছে, নগদান বই স্থিতি দেয়া হয়েছে 4,800 টাকা। একটু খেয়াল করো সবাই, নগদানের স্থিতি দেয়া হচ্ছে 4,800 টাকা। তাহলে আমরা এখানে যদি প্লাস মাইনাস করি, কিছু টাকা প্লাস হবে আমরা জানি, কিছু টাকা মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস করার পর যে অ্যান্সারটা পাবো আমরা, সেই অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে পাস বই অনুযায়ী স্থিতি।
পাস বইয়ের স্থিতি। তাহলে অবশ্যই আমরা কোন বইয়ের অ্যান্সার বের করতে চাচ্ছি? আমরা পাস বইয়ের অ্যান্সার বের করতে চাচ্ছি স্যার। পাস বইকে ফোকাস দিতে হবে, পাস বইকে ফলো করতে হবে, পাস বই কি করতেছে। তাহলে যে বইয়ের জের বের করব সেই বই প্লাস করলে প্লাস, মাইনাস করলে মাইনাস, কিছু না করলে উল্টা কাজ। এই মেথডেও তোমরা সলভ করতে পারো চাইলে, কিছু না করলে উল্টা কাজ। তাহলে আমরা এখন লেনদেন গুলো পড়বো, একটু লেনদেন গুলো খেয়াল করো। প্রথমে 4800 টাকার পরে লেখা আছে প্রথমেই যে একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে সরাসরি জমা দিয়েছে 1480 টাকা। তাহলে পাস বই এই লেনদেনটা কি করেছে? একজন দেনাদার ব্যাংকেই জমা দিছে 1480 টাকা, তাহলে তো পাস বই অবশ্যই কি করেছে? প্লাস করেছে। তাহলে একক জেরে পাস বই এখন এই মুহূর্তে প্লাস করলে আমাকেও করতে হবে প্লাস, অর্থাৎ প্লাস হবে 1480 টাকা, প্লাস হবে 1480 টাকা। এরপরে বলেছে এটা বুঝতে হবে, এই সেকেন্ডটাই কঠিন। ব্যবসা প্রতিষ্ঠান 600 টাকার চেক একজন পাওনাদারকে দিয়েছে, 600 টাকার একটি চেক পাওনাদারকে দিয়েছে। ঠিক আছে, একজন বলেছিলেন যে চেক নিয়ে সমস্যা হয়, এইটা খেয়াল করে দেখো। ব্যবসা প্রতিষ্ঠান একটি চেক 600 টাকার চেক একজনকে দিয়েছে, চেক যদি আমি কাউকে দেই তার মানে অবশ্যই সেটা পাওনাদারকে দিয়েছি, জমা দিব, সেটা হবে জমাকৃত চেক বা ডিপোজিট ইন ট্রানজিট। আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে জমাকৃত চেক আর একটা হচ্ছে ইস্যুকৃত চেক। খেয়াল করো এখানে 600 টাকার চেকটা হচ্ছে ইস্যুকৃত চেক, অর্থাৎ আমরা 600 টাকার একটা চেক পাওনাদারকে দিয়েছি। তাহলে পাওনাদারকে দিছি কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। খেয়াল করে দেখো, ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এটা আমাকে বলতে হবে যে ব্যাংক কি করছে? প্লাস করছে, মাইনাস করছে, নাকি কিছু করেনি? যে কোশ্চেনটি করেছিল নিয়ামত হুসাইন 25 নম্বর কোশ্চেনে, এটা বলতে হবে যে আমার ব্যাংক এখানে কি করেছে? এই যে 600 টাকার চেক আমরা ইস্যু করেছি, ব্যাংকে তো উপস্থাপন হয় নাই, ব্যাংক কি প্লাস করছে, মাইনাস করছে, নাকি কিছু করেনি? ব্যাংক তো কিছুই করে নাই, ব্যাংকের কাছে উপস্থাপন হয় নাই। ভেরি গুড। যদি আমরা বুঝতে পারি যে ব্যাংক কিছুই করে নাই, আমার তো ব্যাংককে দেখেই কাজ করব, কিছু না করলে কাজটা হবে উল্টা। অর্থাৎ আমার ইস্যুকৃত চেক মানে কি? মাইনাসের চেক, কিন্তু আমি এটা না করে করব হচ্ছে প্লাস 600। এই পয়েন্টটা যদি বুঝে উঠতে পারো তাহলে একক জের পদ্ধতির আর কখনো আটকাবে না, এতটুকু শিওর। জি ভাই, 600 টাকা নিয়ে প্রবলেমই ছিল। এই তো আশা করছি এটা দিয়ে বুঝতে পেরেছো। আর এই যে লাস্টে যে 300 টাকা আছে, ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা খরচ দেখিয়েছে, চার্জ করেছে, তো আমরা তো ব্যাংক এই কাজ করব, ব্যাংক তো মাইনাস করেছে, মাইনাস করলে মাইনাস। ঠিক আছে, তাহলে 25 নাম্বার ক্লিয়ার। নিয়ামত ছাড়া অন্য কেউ যদি এখানে আটকায় থাকো তাহলে এই জিনিসটা ক্লিয়ার করে নাও যে এভাবে করলে আমাদের 6580 টাকা ব্যালেন্স চলে আসতেছে। ঠিক আছে, নিয়ামতের পরে 25 এর পরে কত বলেছিলে কোশ্চেন নাম্বার? 27 নাম্বার আর 30 নাম্বার। 27 এবং 30। ঠিক আছে, নিয়ামত ছাড়াও আরো যাদের প্রবলেম আছে 27 এবং 30 নম্বরে তারা একটু খেয়াল করবে সবাই। তাহলে এখানে আমরা খেয়াল করব আবার 27 নাম্বার কোশ্চেনে। 27 নাম্বার কোশ্চেনটিও এখানে একটি ট্রিক্স ছিল, যার কারণে কোশ্চেনটি আমি দিয়েছি। সবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এই কোশ্চেনটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এখানে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর খেয়াল করতে হবে যে কোশ্চেনে কি চেয়েছে। উৎপাদন ব্যয় বিবরণী কোশ্চেনে কি চেয়েছে? উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা। তো আমাদের মাথায় চলে আসতে হবে উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা, যে উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে ব্যবহৃত কাঁচামাল এর সাথে যোগ হয় প্রত্যক্ষ খরচ, তাহলে হচ্ছে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ হবে, তাহলে হবে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমার যোগ করতে হবে প্রারম্ভিক চলতি কার্য, মাইনাস করতে হবে সমাপনী চলতি কার্য, তাহলে আমরা পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয়। এতটুকু তাহলে আমার মাথায় থাকবে। আমি বুঝতে পেরেছি কোন জায়গায় তোমরা আটকায় গিয়েছো, তারপরও জিনিসটা ডিটেলসে বলতেছি। তাহলে আমাকে এখানে মাথা রাখতে হবে যে কোশ্চেনে কি কি দিয়েছে। কোশ্চেনটাই খেয়াল করো স্ক্রিনে। প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় 4,80,000 টাকা, কিন্তু উৎপাদনে ব্যবহৃত হয়েছে 3,75,000 টাকা। তো একটা স্টুডেন্টকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা ব্যবহৃত কাঁচামালটাই ব্যবহার করি,
ব্যবহৃত কাঁচামালটা নেই, কারণ আমার উৎপাদনের ক্ষেত্রে কত টাকা গেছে এটাই তো লাগবে। আমার আমার এই বছরের উৎপাদন করতে গিয়ে কত টাকা লেগেছে সেটাই আমাদের প্রয়োজন, কারণ আমরা পুরো কাঁচামালটা নিব না, আমরা অবশ্যই ব্যবহৃত কাঁচামালটা নিব। ব্যবহৃত কাঁচামালটা নিব, সেটা হচ্ছে 3,75,000 টাকা ব্যবহৃত কাঁচামাল। এরপরে বলেছে প্রত্যক্ষ মজুরি 4 লক্ষ টাকা। এরপরে বলেছে হচ্ছে মজুরি 4 লক্ষ টাকা। আমরা জানি কাঁচামালের সাথে মজুরি যোগ করলে হয়ে যায় মুখ্য ব্যয়, কোনো সমস্যা নেই, এটা আমার মুখ্য ব্যয় হয়ে গেছে। তারপর বলেছে কারখানা উপরিব্যয় যোগ করতে, তারপরে প্রত্যক্ষ মজুরি পরে আমরা যোগ করতেছি হচ্ছে কারখানা উপরিব্যয়। আমি বুঝতে পেরেছি এখানেই এসে আটকায় গেছো তোমরা। এখানে বলেছে কারখানা উপরিব্যয় মজুরি ব্যয়ের 80%, তাহলে প্রত্যক্ষ মজুরি হচ্ছে 4 লাখ, 4 লাখ টাকার 80% হচ্ছে 4 লক্ষ টাকার 80% হচ্ছে 80 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ, একটা শূন্য শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে 4 8 32। তাহলে আমার এখানে বাকি যে শূন্যগুলো রয়েছে আমি সেগুলো বসাই দিলাম, অর্থাৎ 3,20,000 টাকা। এটা হচ্ছে আমার কারখানা উপরিব্যয় আমাদের কাছে আসতেছে। কিন্তু একটু পরেই আবার লেখা আছে কিন্তু উক্ত বর্ষে আসলে কারখানা উপরিব্যয় বাবদ 3,75,000 টাকা ব্যয় হয়েছে। তাহলে তোমাদের দোটানায় ফালাই দিছে, একবার বলছে কারখানা উপরিব্যয় মজুরি ব্যয়ের 80%, অর্থাৎ 4 লক্ষ টাকা 80% হচ্ছে 3,20,000। আবার প্রশ্নে বলতেছে যে কারখানা উপরিব্যয়, হ্যাঁ কারখানা উপরিব্যয় হচ্ছে 3,75,000 টাকা ব্যবহৃত হয়েছে। উক্ত বছরে আসলেই কারখানা উপরিব্যয় 3,75,000 টাকা ব্যয় হয়। তো তোমাদের এখানে মনে রাখতে হবে যে ভুল করার জায়গা তোমাদের এতটুকুই, যে তোমরা যদি কারখানা উপরিব্যয় 3,75,000 নেও তাহলে সেটা তোমাদের ইন্টারের উৎপাদন ব্যয় বিবরণী হবে না, এটা তোমাদের ভার্সিটি লেভেলের উৎপাদন ব্যয় বিবরণী হয়ে যাবে। আমাদের উৎপাদন ব্যয় বিবরণী 3 ধরনের হয়ে থাকে, এটা একদম অ্যাডভান্স লেভেলের কথা বলতেছি। এটা হচ্ছে একটা নরমাল কস্টিং, এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্টিং, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। তো আমরা যে ইন্টারের সিলেবাসে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে থাকি সেই উৎপাদন ব্যয় বিবরণীটা হচ্ছে নরমাল কস্টিং। নরমাল কস্টিং এ কারখানা উপরিব্যয়টাই সমস্যা, মানে শুধুমাত্র কারখানা উপরিব্যয়টাই চেঞ্জ। সেটা হচ্ছে কারখানা উপরিব্যয় অনুমান ভিত্তিক নিতে হয়, কারখানা উপরিব্যয় অনুমান ভিত্তিক নিতে হয়। তাহলে আমাদের ইন্টারের সিলেবাস অনুযায়ী কারখানা উপরিব্যয় কি নিতে হবে? অনুমান ভিত্তিক নিতে হবে। অর্থাৎ কারখানা উপরিব্যয় আমরা অনুমান করতেছিলাম যে মজুরি ব্যয়ের অন্তত 80% কারখানা উপরিব্যয় হয়ে থাকে। খেয়াল করো বিষয়টা। তাহলে আমি 3,75,000 কারখানা উপরিব্যয় না নিয়ে আমাকে এই মজুরি ব্যয়ের 80% 3,20,000 নিতে হবে। যদি কেউ ভুলে এটা দাগায় ফেলো 3,20,000 দিয়ে ভুলে করে ফেলো, অনেকে আছে না ভুলে রাইট করে ফেলে, তো তাদেরটা তোর অ্যান্সার রাইট চলে আসবে। আবার অনেকে যদি দেখে যে না 3,75,000 দিয়ে দিবে তাহলে তাদেরটা আপাতত ভুল আসবে। দেখো সিলেবাস কিন্তু এটা ইন্টারের সিলেবাস অনুযায়ী আসছে, কিন্তু এমন একটা তথ্য দিয়ে রাখছে এটা কিন্তু তোমাদের ইন্টারে কখনো হয়তোবা শুনেনি, অনেকেই হয়তোবা শুনেনি, যে আমাদের কারখানা উপরিব্যয়টা অনুমান ভিত্তিক নিতে হয়। কেন? কারণ হচ্ছে নরমাল কস্টিং ধরে নেয় যে কারখানা উপরিব্যয় তো পরে হবে, কারখানা উপরিব্যয় তো পরে হবে, আমরা কারখানা উপরিব্যয় তৈরি করার ঘটার আগেই আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা এটা বানায় ফেলবো, এটাই ধরে নেওয়া হয় অ্যাকচুয়ালি। সেজন্য মূলত এখানে নরমাল কস্টিং এ আমাদের কারখানা উপরিব্যয় অনুমান ভিত্তিক নিতে হয়, এটা লিখে রাখতে পারো, কারখানা উপরিব্যয় অনুমান ভিত্তিক নিতে হয়। তার পরবর্তীতে রয়েছে বিক্রয় ও সরবরাহ খরচ 2,50,000 টাকা, এটার কোনো কাজ নাই, এটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়ে যাবে। উক্ত বর্ষে চলতি কার্যের কোনো প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য ছিল না, অর্থাৎ 0। তাহলে আমার যোগ বিয়োগ করলে আমার উৎপাদিত পণ্যের ব্যয় চলে আসতেছে 10,95,000 টাকা। নিয়ামত হোসেন রেসপন্স করো, বুঝতে পেরেছি কিনা? ভাই বাকি 55,000 টাকা কোথায় যাবে? বাকি 55,000 টাকা বলতে এখানে বলা আছে প্রকৃত কারখানা উপরিব্যয় 3,75,000। তুমি যেটা বলতেছো কারখানা উপরিব্যয় 3,20,000 নিলাম যে, এটা বলতেছো নিয়ামত হোসেন? না আমি বুঝতে পারছি অঙ্কটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 55,000 টাকা অতিরিক্ত এটা কোথায় যাবে? না, এটা আমাদের উৎপাদন ব্যয় বিবরণী এখন যাবে না। আমি তো এটাই তোমাকে ভেঙে বললাম যে আমরা যে উৎপাদন ব্যয় বিবরণী করতেছি এটা হচ্ছে একটা ধরনের উৎপাদন ব্যয় বিবরণী, এটা হচ্ছে নরমাল কস্টিং এর উৎপাদন ব্যয় বিবরণী।
আমরা যখন অ্যাকচুয়াল কস্টিং এর উৎপাদন ব্যয় বিবরণী করব, এটা তোমাদের ভার্সিটিতে আছে, এটা ইন্টারে না, তখন আমরা উৎপাদন ব্যয় বিবরণী 3,75,000 ধরবো, তখন আমরা এই 3,20,000 ধরবো না। বুঝতে পেরেছো এখন কথাটা? জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের নরমাল কস্টিং, যেটা আমাদের ইন্টারের সিলেবাসে আছে, সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে 10,95,000 টাকা, কিন্তু আর কোনো কাজ নাই এর সাথে। ঠিক আছে, তারপর পরে বলেছে হচ্ছে কত নম্বর কোশ্চেন বললে? 30। জি ভাইয়া 30 নম্বর। 30 নম্বর কোশ্চেন। ঠিক আছে, নিয়ামত ছাড়াও অন্য যারা আছে 30 নম্বর কোশ্চেনে প্রবলেম আছে, তারা 30 নম্বর কোশ্চেনটিও দেখে নাও। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়টি এসেছে, এবং এটা এর সাথে পেঁচানো ভাবে আরো থাকতে পারে কথা। এই দেখো কথা কিভাবে পেঁচাইছে এখানে। এখানে বলেছে বাড়িগাঁও কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকার ঋণ রয়েছে এবং 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার রয়েছে। প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা 1,50,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ সর্বোচ্চ কত লভ্যাংশ পেতে পারে? মনে রাখতে হবে যে সাধারণ শেয়ার হোল্ডার, এটা সবাই আমরা জানি, সে সবার শেষে টাকা পায়। সাধারণ শেয়ার হোল্ডারের আগে টাকা পায় হচ্ছে, সবার আগে টাকা পায় ঋণদাতারা, ঋণের সুদ পায়। তারপরে টাকা পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা, লভ্যাংশ পায়। তারপরে যত টাকা থাকে সেটা পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করব, এখন প্রথমে স্বাভাবিকভাবে সবাই চিন্তা করবে যে তাহলে আমার এখানে যেহেতু নিট মুনাফা 1,50,000 টাকা, নিট মুনাফা হচ্ছে 1,50,000 টাকা যেহেতু দেয়া আছে, তাহলে আমার বাড়িগাঁও কোম্পানির 10% ঋণের সুদ দিতে হবে। তাহলে 1 লক্ষ টাকার 10% হচ্ছে ঋণের সুদ 10,000 টাকা, ঋণের সুদ হচ্ছে 10,000। তারপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, অগ্রাধিকার লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ হচ্ছে 2 লক্ষ টাকার 12%, 12 দুগুণে 24,000। খেয়াল করে দেখো, তাহলে নিট মুনাফা থেকে ঋণের সুদ এবং অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বাদ দেওয়ার পর যে টাকা থাকবে সে টাকাই তো পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। এভাবে তোমরা অনেকেই চিন্তা করতে পারো, কিন্তু মনে রাখতে হবে এভাবে চিন্তা করা যাবে না, এভাবে চিন্তা করা যাবে না, কারণ আমাদের টাকাটা কিসের রয়েছে? টাকাটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। এটাই হচ্ছে তোমাদের ট্রিক্স, মনে রাখতে হবে। কর পরবর্তী নিট মুনাফা মানে হচ্ছে সুদ ও কর পরবর্তী, কর পরবর্তী নিট মুনাফা মানে হচ্ছে সুদ ও কর পরবর্তী, অর্থাৎ সুদের টাকা মাইনাস করা হয়েছে অলরেডি। তাহলে আমার ঋণের সুদ 10,000 টাকা এখান থেকে মাইনাস করতে হবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো বিষয়টা। আমাকে যদি এখানে লিখতো সুদ ও কর পূর্ব মুনাফা, শুধু কর পূর্ব মুনাফা হলেও হবে না, যদি লেখা থাকতো সুদ ও কর পূর্ব মুনাফা, তাহলে এই 10,000ও মাইনাস যেত। যেহেতু লিখেছে সুদ মানে কর পরবর্তী, কর পরবর্তী মানে তো আমার অবশ্যই সুদ মাইনাস হয়েছে। কারণ তোমরা অনেকেই যদি সিকোয়েন্সটা জেনে থাকো তাহলে খেয়াল করো, সিকোয়েন্সটা আমি তারপরও লিখে দিই। সেটা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সুদ ও কর পূর্ব মুনাফা, এটা থাকে। এখান থেকে প্রথমে মাইনাস করতে হয় সুদ, ঋণের সুদ মাইনাস করতে হয়। ঋণের সুদ মাইনাস করলে আমরা পাই হচ্ছে কর পূর্ব মুনাফা। তার মানে কর পূর্ব মুনাফার ভিতরেও সুদ মাইনাসই আছে। এখান থেকে মাইনাস করতে হয় হচ্ছে কর, তাহলে হয়ে যায় কর পরবর্তী মুনাফা। তাহলে কর পরবর্তী মুনাফা যেহেতু লেখা আছে প্রশ্নে, আমাদেরকে ধরেই নিতে হবে সুদ অলরেডি মাইনাস হয়ে গেছে, সুদ ও কর পরবর্তী মুনাফা। তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই ঋণের সুদ 10,000 টাকা, এটা মাইনাস করতে হচ্ছে না, এই ঋণের সুদ 10,000 টাকা মাইনাস করতে হবে না। তবে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ 24,000 টাকা দিয়ে দিলে বাকি সব টাকাই সাধারণ শেয়ার হোল্ডাররা পেয়ে যাবে। তাহলে নিট মুনাফা হচ্ছে 1,50,000 টাকা, নিট মুনাফা হচ্ছে 1,50,000, নিট মুনাফা 1,50,000 থেকে 24,000 বাদ দিলে 1,26,000 টাকা। দেখি নিয়ামত হোসেন বুঝতে পেরেছি কিনা একটু জানান আমাকে, রেসপন্স করেন। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে,
তারপর নিয়ামত হোসেনের পরে কোশ্চেন করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া 7 নাম্বার কোশ্চেনটা একটু বুঝেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেনে যাচ্ছি। এর পরবর্তীতেও আপনাদের আরো কারো কোনো কোশ্চেন থাকলে তারা অবশ্যই কোশ্চেনটি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে 7 নম্বর কোশ্চেনটি একটু খেয়াল করবো আমরা। 7 নম্বর কোশ্চেনটিও একটু জটিল ছিল এই সম্পর্কিত বিষয় নিয়ে, যে আমাদের এই চলতি সম্পদ চলতি দায়ের যে বিষয়টা আসছে এখানে। খান ব্রাদার্স এর 47টি গ্রাহক হিসেবে মোট 1,20,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে। অধিকন্তু 2 জন গ্রাহক পণ্য ফেরত দেয় 4,000 টাকার ক্রেডিট ব্যালেন্স আছে। উদ্বৃত্ত পত্রে এর যথাযথ উপস্থাপন কি হবে? তো আমরা সাধারণত গ্রাহক বলতে কি বুঝি? গ্রাহক বলতে বুঝি আমাদের কাস্টমার বা দেনাদার। গ্রাহক বলতে আমরা বুঝি কাস্টমার বা দেনাদার। দেনাদারের ডেবিট ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স হচ্ছে 1,20,000 টাকা। তো আমরা যদি এভাবে চিন্তা করি, 47টা দেনাদারের 1,20,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে। ডেবিট ব্যালেন্স আছে, খেয়াল করে দেখো ব্যালেন্স বলতে কি বুঝায়। ব্যালেন্স এইটাই হচ্ছে এই ম্যাথের ট্রিক্স। ব্যালেন্স কথাটা সেটা হচ্ছে যে স্যার ব্যালেন্স মানেই হচ্ছে এখানে একটা খতিয়ানের জের। ব্যালেন্স মানে হচ্ছে খতিয়ানের জের, তার মানে এটা আলাদা একটা হিসাব, এটা আলাদা একটা হিসাব। তার মানে এটাই একটা হিসাব, এটা ডেবিট ব্যালেন্স হচ্ছে 1,20,000 টাকা, এটা একটা হিসাব। তাহলে দেনাদারের ডেবিট ব্যালেন্স মানেই হচ্ছে আমার কি হবে, চলতি সম্পদ 1,20,000 টাকা, এটা রাইট। চলতি সম্পদ 1,20,000 টাকা, এই অংশটুকু রাইট। তাহলে অপশন এ তে লেখা আছে চলতি সম্পদ 1,16,000, এটা রাইট হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমার তো দেনাদারের ব্যালেন্স হচ্ছে 1,20,000, এটা তো একটা খতিয়ান, এটা একটা খতিয়ান। আবার পরে বলছে অধিকন্তু 2 জন গ্রাহক পণ্য ফেরত দেওয়ায় 4,000 টাকার ক্রেডিট ব্যালেন্স আছে। তাহলে তো টেনশন হয়ে গেল, স্টুডেন্টরা ভাববে 47 জন দেনাদারের মধ্যে যদি 2 জন আবার পণ্য ফেরত দেয় তাহলে তো 1,20,000 টাকা থেকে 24,000 মাইনাস করে দিলেই হয়ে যেত, কিন্তু হবে না। কারণ এখানে ট্রিক্স আছে আরো একটা কথা, সেটা হচ্ছে অধিকন্তু। অধিকন্তু বলতে এখানে বোঝাচ্ছে আলাদা 2 জন গ্রাহক, অন্য 2 জন গ্রাহক। অন্য 2 জন গ্রাহক পণ্য ফেরত দেওয়ার কারণে 4,000 টাকা ক্রেডিট ব্যালেন্স হয়েছে। পণ্য ফেরত দিলে কেন ক্রেডিট ব্যালেন্স হবে? এটা কোন সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে? দেখো কোশ্চেনটা কিন্তু খুব কঠিন দিয়েছে, সহজ দেয় নাই। পণ্য ফেরত দিলে কখন হচ্ছে গিয়ে ক্রেডিট ব্যালেন্স হয়? যখন পণ্য তোমাকে ফেরত দিছে কিন্তু তুমি তাকে টাকা ফেরত দাও নাই। খেয়াল করে দেখো, পণ্য তোমাকে ফেরত দিয়েছে কিন্তু তুমি টাকা ফেরত দাও নাই, তার মানে কি এটা কি তোমার একটা চলতি দায় না? তোমাকে পণ্য ফেরত দিয়েছে কিন্তু তুমি তাকে টাকা ফেরত দাও নাই, হয়তোবা নগদে পণ্য বিক্রি করেছো, এখন সেই ব্যক্তি তোমাকে কি করেছে, সে ব্যক্তি তোমাকে পণ্য ফেরত দিয়েছে। নগদে পণ্য বিক্রি করেছো, পণ্য ফেরত দিয়েছে, তোমার উচিত তাকে নগদ টাকা ফেরত দেওয়া, কিন্তু তুমি তাকে নগদ টাকা ফেরত দাওনি। আর যদি তোমরা ভুলে এটাকে ধারে পণ্যের ক্ষেত্রে ধরো, তাহলে ধারে পণ্যের ক্ষেত্রে তো ধরলে তো ওই 47টা গ্রাহকের ভিতরেই চলে যায়, ওই 47টা গ্রাহকের ভিতরেই চলে যায়, কিন্তু তাহলে কিন্তু আলাদা একটা ক্রেডিট ব্যালেন্স দেখাতো না। তখন কিন্তু বলতো ওই 47টা গ্রাহকেরই ডেবিট ব্যালেন্স হচ্ছে 1,16,000, তখন একটা খতিয়ান হইতো। কিন্তু এখানে একটা ডেবিট ব্যালেন্স বলছে এটা একটা খতিয়ান, আর একটা বলেছে ক্রেডিট ব্যালেন্স আছে, এটা আর একটা খতিয়ান। সেটা হচ্ছে প্রদেয় হিসাব হবে। এটা প্রদেয় আমার ফেরতের টাকা, প্রদেয় ফেরত টাকা। প্রদেয় ফেরত টাকা হচ্ছে আমার এখানে 4,000 টাকা একটা ক্রেডিট ব্যালেন্স আছে, এটা আর একটা খতিয়ান আছে, আর একটা খতিয়ান। বুঝতে হবে এই বিষয়টা। এখানে কিন্তু ট্রিক্সটা যে এখানে কয়টা খতিয়ান, এখানে 2টা খতিয়ান। যদি ওই ধারে বিক্রয়ের গ্রাহকই হতো তাহলে তো ওই 47টা গ্রাহকের এই খতিয়ানটাতেই তো কাজ হয়ে যেত, কিন্তু এরা হচ্ছে অন্য 2 জন গ্রাহক যারা নগদে পণ্য কিনে ফেরত দিছে, যার কারণে টাকা ফেরত না দেওয়ার কারণে ক্রেডিট ব্যালেন্স হয়েছে, যেটা আমাদের জন্য চলতি দায়। আমি যেভাবে বলেছি এভাবেই চিন্তা করতে হবে, তাছাড়া উপায় নেই এই কোশ্চেনের অ্যান্সারের। বুঝতে পেরেছি সামজিদা? এর পরবর্তীতে কোশ্চেন করবে লাভলি আক্তার। ভাইয়া 9 নাম্বারটা বোঝান, আরো আমার কিছু কোশ্চেন আছে, একটা একটা করে বলি। 9 নম্বর কোশ্চেন বলো। হ্যাঁ,
9 নাম্বারটা ফার্স্ট বুঝেন। পরে ঠিক আছে। তো লাভলি আক্তার ছাড়াও আর যাদের 9 নম্বর কোশ্চেনের প্রবলেম রয়েছে একটু খেয়াল করে দেখবো আমরা। সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদের যে এখানে লেখা রয়েছে 2007 সালে আয়কর কম দেখানো হয়েছে, মনে রাখতে হবে যে বিষয়গুলো কিসের সাথে সম্পর্কিত। বিক্রিত পণ্যের ব্যয় বা একটা প্রতিষ্ঠানের ব্যয়, সবসময় ব্যয় যদি কখনো বেশি দেখানো হয় অবশ্যই আয়টা কম দেখানো হয়। আয় কম দেখালে ট্যাক্স বা আয়করও কম দেখানো হয়। যদি কখনো একটা প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় কম দেখানো হয়, বিক্রিত পণ্যের ব্যয় যদি কখনো কম দেখানো হয়, তাহলে ব্যয় যদি কম হয় তাহলে অবশ্যই আয় কি হবে? আয় বেশি হয়। আয় বেশি হলে ট্যাক্স বেশি দিতে হবে। লাভলি আক্তারের যে কোশ্চেন ছিল 9 নম্বর কোশ্চেনটি, এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠানের 2007 সালে আয়কর কম দেখানো হয়েছে। খেয়াল করে দেখেন, একটি প্রতিষ্ঠানের 2007 সালে ট্যাক্সটা কম দেখানো হয়েছে, তার মানে কি বোঝাচ্ছে? ওই বছরের আয়টা কম দেখানো হয়েছে। যেহেতু প্রশ্নটা বলেছে যে তাহলে পরবর্তী বছরের মুনাফায় কি প্রবলেম হবে, তাহলে তো আয় সম্পর্কে জানতে হবে তোমাকে, বা তোমাদেরকে আয় সম্পর্কে জানতে হবে যে আয় যদি কম হয় তাহলে ট্যাক্সও কম হয়। তার মানে হচ্ছে গিয়ে ট্যাক্স যদি কম যেহেতু দিয়ে ফেলছি, আয়টাও কম দেখিয়ে ফেলেছি। কিন্তু এটা কি সরকার মানবে? এটা সরকার মানবে না। সরকার যখন হিসাবগুলো দেখবে, দেখার পরে সরকার বুঝে যাবে যে আমাদেরকে আয়কর কম দেখাইছে, আয় কম দেখিয়ে, তাহলে বলবে যে এই আয়টা যতটুকু কম দেখিয়েছেন সেটা পরবর্তী বছরে দেখায় দেন। তাহলে পরবর্তী বছরে তারা সঠিকভাবে ট্যাক্সটা তুলে নিবে, কারণ যতটুকু ট্যাক্স তাদের কম ছিল এটা পরবর্তী বছরে তারা তুলে নিবে, কারণ এই বছরে তো আর নিতে পারতেছে না, কারণ এই বছরে হিসাব ক্লোজ হয়ে গেছে। তাহলে 2007 সালে যদি আয়কর কম দেখানো হয়, এর মানে বোঝাচ্ছে ট্যাক্স যেহেতু কম হচ্ছে, তার মানে এখানে আয়টাও কম দেখাইছি। তার মানে 2008 সালে গিয়ে যতটুকু ট্যাক্স আমি কম দিয়েছি ওই ট্যাক্সটুকু আমাকে এখানে এসে দিয়ে দিতে হবে, এই ট্যাক্সটুকু আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আয়ও কি দেখাবে? পরবর্তী বছরে যেহেতু ট্যাক্সটা বেশি দেখাবে, তার মানে পরবর্তী বছরের আয়টাও বেশি দেখাতে হবে। এভাবে আর কি হবে বিষয়টাকে। হ্যাঁ ভাই, এখানে কি ওই বছর বলতে 7 সালকে বোঝাচ্ছে নাকি 8 সালকে বোঝাচ্ছে? 8 সালকেই বোঝাচ্ছে। ও আচ্ছা, 8 সালকে বোঝালে মুনাফা তো কমার কথা ভাইয়া। কেন মুনাফা কেন কমবে এটা দেখো আগে ভালো করে। ওখানে কোশ্চেনে বলেছে পরবর্তী সালের মুনাফায় কি প্রভাব পড়বে। দেখো খেয়াল করে, আমরা 7 সালে ট্যাক্স কম দিয়েছি, কোশ্চেনটা হচ্ছে এইটা, ট্যাক্স কম দিয়েছি মানে আয় কম দেখাইছি, তাহলে এই ট্যাক্সটা আমাকে সরকার 2008 সালে তুলে নিয়ে নিবে, কারণ যতটুকু আয় কম দেখাইছি সেই আয়টাকে কি করে দেখাইতে হবে? বেশি করে দেখাই দিতে হবে। তার মানে পরবর্তী বছরে কি হয়ে যাবে? তার মানে আলটিমেটলি মুনাফাটা বেড়ে যাবে। পরবর্তী বছরে আয়কর বেশি দিলে মুনাফা? হ্যাঁ, মুনাফা বেশি না হলে তুমি আয়কর কিভাবে বেশি দিবা? মুনাফার উপরে দিতে হবে। আচ্ছা, মুনাফার উপরে আয়কর দিতে। হ্যাঁ, আমি এরকম ভাবছিলাম যে আয়কর যদি বেশি দিতে হয় তাহলে তো মুনাফা কমে যাবে। না না না, সব সময় আগে মুনাফা আসবে, আগে মুনাফাটার কথা চিন্তা করতে হবে, সেই মুনাফার উপর বেস করে আয়কর দিব। তাহলে আমরা যখন যেহেতু ভুলে তখন আয়কর কম দেখাইছি মানে আয় কম দেখাইছি, সরকার এটা মানবে না। সরকার বলবে আপনি যেহেতু ভুল করেছেন এটা যেভাবে হোক পরবর্তী বছরে ঠিক করে ফেলেন, প্রেসিডিং ইয়ারে ঠিক করে ফেলতে হবে আপনাকে অবশ্যই। তাহলে আমাকে অবশ্যই, যেহেতু আমি আয়টা কম দেখিয়েছিলাম, আমার অবশ্যই পরবর্তী বছরে আয়টাকে বেশি দেখাই দিতে হবে, যাতে আমি সরকারকে যতটুকু ট্যাক্স কম দিয়েছিলাম সেই ট্যাক্সটুকু দিয়ে ফেলতে পারি। তাহলে অবশ্যই আয়টা বেড়ে যাবে পরবর্তী বছরে। ভাইয়া পরবর্তী বছরে যদি আয় এমন কম হয় তাহলে তারপরেও কি বেশি দেখাইতে হবে? পরবর্তী বছরের যে ইনকাম আছে সেটা তো আলাদা বিষয়, আমরা মূলত গত বছরের টুকু যতটুকু দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু আলটিমেটলি তাকে দিতেই হবে, ওটা তার মানে মিস যাবে না, মাফ যাবে না। বুঝতে পেরেছি? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। 14 নাম্বারটা কোন নাম্বার? 14 নাম্বার 14 নাম্বার কোশ্চেন। দেখিও একই কোশ্চেন যেন দুইবার অ্যান্সার করতে না হয়, সবাই বুঝে নিও। এই একবার যে কোশ্চেনগুলো অ্যান্সার করছি সবাই সেখান থেকে ক্লিয়ার হয়ে নিও।
এরপরেই হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি এটিও ঢাকা বিশ্ববিদ্যালয় 2027 সালের দিকে এসেছিল সম্ভবত, এবং 2017-18 সালেও একদম হুবহু সেম একটা কোশ্চেন এসেছিল এখানে। এই কোশ্চেনটি হচ্ছে ডিসেম্বর 15 তারিখে 2008 সালের উত্তরা কোম্পানি জনৈক খরিদ্দারের নিকট ডিসেম্বর 28 তারিখে একটা কার্য সম্পাদনের আদেশ পেল। কাজ সম্পাদনের আদেশ পেল বলতে বোঝাচ্ছে ফরমায়েশ পেল। ফরমায়েশ মানে কি? অর্ডার। আমরা ক্লাস 9-10 থেকে পড়ে এসেছি, ফরমায়েশ প্রদান করলে সেটা লেনদেন হয় না, ঠিক আছে? তো আমাদেরকে যখন বলছে এখানে যে কার্যাদেশ পেল, কার্যাদেশ মানে ফরমায়েশ পেল, তাহলে এটা আমাদের লেনদেন হয়নি। ডিসেম্বরের 28 তারিখে আমরা মাত্র অর্ডার পেলাম। তো বলতেছে আগেই অনেক কাজ পড়ে থাকার কারণে, আগেই অনেক অর্ডার পড়ে থাকার কারণে জানুয়ারি 3 তারিখের পূর্বে কোম্পানি কাজটি সম্পন্ন করতে পারেনি। তাহলে তোমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে জানুয়ারি 3 তারিখে কাজটা সম্পন্ন করতে পেরেছে, জানুয়ারি 3 তারিখের পূর্বে সম্পন্ন করতে পারে নাই, তার মানে জানুয়ারি 3 তারিখে সম্পন্ন করেছে। এখন বলেছে উক্ত খরিদ্দার সম্পাদিত কাজের জন্য জানুয়ারি 6 তারিখে একটি চেক পাঠালো। তার মানে কিন্তু তার নগদে টাকাটা আসলো বা ব্যাংকে টাকাটা আসলো জানুয়ারি 6 তারিখে, আর 8ই জানুয়ারি ওই চেকটি ওই প্রতিষ্ঠান পেল, 8 জানুয়ারি তারিখে চেকটা পেল, এবং 10 তারিখে চেকটি তা ভাঙিয়ে নিল। ভাঙিয়ে নিল মানে ব্যাংকে জমা দিয়ে চেকটা থেকে টাকাটা উঠায় নিল। কিন্তু বলেছে যে কখন সেবা আয় হিসাবভুক্ত হবে। মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি আমরা ফলো করি। হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি আমরা ফলো করি কেন? কারণ হিসাব বিজ্ঞানে আন্তর্জাতিক যে নীতিমালাগুলো আছে, আইএফআরএস, গ্যাপ, এরা সবাই কি ফলো করে? বকেয়া ভিত্তি ফলো করে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক রচিত মান, আর জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক নীতিমালা। হ্যাঁ, এই যে এরা এরা আমাদেরকে কি বলতেছে? বকেয়া ভিত্তি ফলো করতে বলে। আর বকেয়া ভিত্তি বলতেছে লেনদেন যেদিন ঘটবে, লেনদেন যেদিন সংগঠিত হবে, সংঘটিত হবে, লেনদেন যেদিন সংগঠিত হবে সেদিনই, লেনদেন যেদিন সংগঠিত হবে মানে যেদিন আমরা পণ্য বিক্রয় করব বা যেদিন আমরা সেবা প্রদান করব সেদিনই কিন্তু লেনদেন ঘটছে। কবে টাকা পাইছি সেটা দেখার বিষয় নয়, সেটা হচ্ছে নগদান ভিত্তি চিন্তা করবে কবে টাকা পাইছি। কিন্তু বকেয়া ভিত্তি বলতেছে যেদিন লেনদেন ঘটবে সেদিনই আমরা লিপিবদ্ধ করব, হবে সেদিনই লিপিবদ্ধ করতে হবে, সেদিনই আয় অর্জিত হবে বা ব্যয় সংগঠিত হবে। তাহলে আমরা এই কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি ডিসেম্বরের 28 তারিখে অর্ডার পাওয়া গেছে, কিন্তু জানুয়ারির 3 তারিখের পূর্বে আমরা কাজটা শেষ করতে পারি নাই। তার মানে জানুয়ারির 3 তারিখে আমরা কাজটা শেষ করতে পেরেছি, অর্থাৎ আমরা সেবাটা প্রদান করে দিয়েছি জানুয়ারির 3 তারিখে, বা আমরা পণ্যটা বিক্রি করে ফেলেছি জানুয়ারির 3 তারিখে। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে জানুয়ারির 3 তারিখ। আর অ্যান্সারের কারণ হচ্ছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি কে মেনে চলে? আইএফআরএস গ্যাপ, অর্থাৎ পুরো পৃথিবীতেই আমরা বকেয়া ভিত্তি মেনেই অ্যাকাউন্টিং করি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছো। একটু বলেন এটা যে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? 16 নাম্বারটা। 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার লাভলি একটা ছাড়া আরো যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে 16 নাম্বারটা একটু খেয়াল করব। বছরের শেষে এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার এসেছে, একদম এই ভাড়া হিসাব নিয়ে 3 বার কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় দাখিলা থেকে। সেটা হচ্ছে বছরের শেষে সমন্বয়ের পূর্বে, খেয়াল রাখতে হবে প্রশ্নে সেটা কি দেয়া আছে। সবসময় বলি যে প্রশ্নে কিসের টাকা দেওয়া থাকে? প্রশ্নে দেয়া আছে অগ্রিম ভাড়া, প্রশ্নে দেয়া আছে হচ্ছে অগ্রিম ভাড়া। তোমাদেরকে খাতায় লিখে দিয়েছিলাম যে অগ্রিম যদি কোনো ব্যয় হয়, অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা হচ্ছে ব্যয় ডেবিট বা ভাড়া হিসাব ডেবিট, আর অগ্রিম ভাড়া ক্রেডিট। অগ্রিম ভাড়া ক্রেডিট এভাবে লিখে দিছিলাম যে ব্যয় বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়।
সম্পদ হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়। তাহলে অগ্রিম ভাড়া আমাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই প্রশ্নে যেটা আছে সেটাকেই কিন্তু আমরা কমায় লিখি। যেহেতু অগ্রিম ভাড়া হচ্ছে একটি সম্পদ, আমরা অবশ্যই সম্পদকে কমিয়ে লিখব, সম্পদকে কমিয়ে লিখব। তাহলে আমার জাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট বা ভাড়া খরচ ডেবিট, আর অগ্রিম ভাড়া ক্রেডিট। এখন এখানে ট্রিক্সটা কোথায়? এখানে ট্রিক্সটা হচ্ছে তারিখের ট্রিক্স। আমরা সাধারণত ম্যাথ করি ডিসেম্বরের শেষে, অর্থাৎ 31 ডিসেম্বর আমাদের ম্যাথ শেষ হয়। তাহলে বলছে ডিসেম্বরের 1 তারিখে 4 মাসের জন্য কিন্তু ভাড়াটা দিছে অগ্রিম 32,000 টাকা। খেয়াল করে দেখো, ডিসেম্বরের 1 তারিখে 4 মাসের জন্য 32,000 টাকা অগ্রিম ভাড়া দিছে। কিন্তু আমার তো হিসাবকাল শেষ হয়ে যাবে 31 ডিসেম্বর, সেটা কিন্তু প্রশ্নেও লিখে দেয়া আছে 31 ডিসেম্বর আমার প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাও। তার মানে অবশ্যই আমার কি হয়েছে, আমি শুধুমাত্র ভাড়াটা ব্যবহার করেছি 1 মাস, শুধু ডিসেম্বর মাসটা ব্যবহার করেছি, আর বাকি 3 মাস পরবর্তী বছরের জন্য। তাহলে আমার এই 32,000 টাকা যদি 4 মাসের জন্য হয়, তাহলে 1 মাসের জন্য কত টাকা? 32,000কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই 8,000 টাকা। 4 8 32, অর্থাৎ 8,000 টাকা হচ্ছে আমার ভাড়া খরচ ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট। আর বাকি যে আমাদের এখানে 24,000 টাকা থাকতেছে, ওগুলো হচ্ছে অগ্রিম ভাড়া পরবর্তী বছরের জন্য, এটা পরবর্তী সালের জন্য চলে যাবে। এখন বুঝতে পেরেছি কিনা এই কোশ্চেনটি, 16 নাম্বারটি? জি ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে 23 নাম্বারটা রয়েছে, এরপরে কত? 23 নাম্বার। 23 নাম্বার, ঠিক আছে। এই কোশ্চেন গুলো তো একটু ট্রিকি ছিল, কিন্তু মোটামুটি পড়ার মধ্যে থাকার কথা ছিল, পড়াশোনার মধ্যেই ছিল আমাদের। 23 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, এখানে কোশ্চেনটা হচ্ছে এতটুকুই যে আমি যখন তোমাদেরকে ক্লাসে কোশ্চেন সলভ করেছি তখন এটাই বলেছিলাম যে কোশ্চেনটুকু হচ্ছে লাস্টের এই অংশটুকু, দাম বৃদ্ধি পরিস্থিতিতে মজুত পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন পদ্ধতি অবলম্বন করলে মজুত পণ্যের মূল্য কম দেখাবে। আমি তোমাদেরকে খাতায় লিখিয়েও দিয়েছি যে দাম বাড়লে কোনটা ভালো বলতে হবে লাভলি আক্তারকে। লিফো। দাম বাড়লে লিফো ভালো, ঠিক আছে। লিফো কেন ভালো এটা লিখে দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম দাম বাড়লে, এভাবে লিখে দিয়েছি যে দাম বাড়লে লিফো ভালো। কেন ভালো? কারণ লিফো ব্যয় বেশি দেখায়, মজুত কম দেখায়। কেন ব্যয় বেশি দেখালে এবং মজুত কম দেখালে আমাদের জন্য ভালো? কারণ হচ্ছে ব্যয়কে যদি আমরা বেশি দেখাই আমাদের আয়টা কমে যাবে, তাহলে স্বাভাবিকভাবে এই বছরের আয়করটা তো কম দেখানো হবে। তো এটার জন্য আমরা মূলত লিফো পদ্ধতি ব্যবহার করতে চাইব যখন দাম বাড়বে বা ইনফ্লেশন হবে বা মুদ্রাস্ফীতি হবে। দাম বাড়লে বা মুদ্রাস্ফীতি হলে বা ইনফ্লেশন হলে তাহলে লিফো ভালো। কেন? কারণ ব্যয় বেশি দেখায়, মজুত কম দেখায়। তাহলে দাম বাড়লে ফিফো পদ্ধতি কি করে? দাম বাড়লে ফিফো পদ্ধতি ব্যয়কে কম দেখায় এবং মজুতকে বেশি দেখায়। তাহলে প্রশ্নে বলেছে দাম বৃদ্ধি পরিস্থিতিতে মজুত পণ্যের মূল্য কম দেখাবে কোন পদ্ধতিতে? মজুত পণ্যের মূল্য কম দেখাবে লিফো পদ্ধতিতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটি ছিল সেখানে লেখা ছিল মজুত পণ্য বেশি দেখাবে কোন পদ্ধতিতে, তখন আনসার হয়েছিল ফিফো। আশা করছি এখন বুঝতে পেরেছি কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেন আর কারো? ভাইয়া 23 নাম্বারটা, 23 তো বলে দিলেন, 24 নাম্বারটা। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন বলেছে এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবকালের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ হচ্ছে 12 লক্ষ টাকা এবং সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লক্ষ টাকা বেড়ে মোট 9 লক্ষ টাকা দাঁড়িয়েছে এবং সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা। সমাপ্তি দিনে মালিকানা সত্ত্ব হচ্ছে 8 লক্ষ টাকা। যদি ব্যবসাটি 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করে থাকে এবং মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে মালিকের উত্তোলনের পরিমাণ কত?
মালিকের প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, উত্তোলন এই সংক্রান্ত কোশ্চেন আসলেই আমাদেরকে বুঝে ফেলতে হবে যে এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির কোশ্চেন, একতরফা দাখিলা। এবং একতরফার কোশ্চেনে আমরা অলরেডি অ্যান্সার জানি সবাই যে প্রারম্ভিক মূলধন আসে এখানে, প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় হচ্ছে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন এর সাথে যোগ হয় হচ্ছে মুনাফা। এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে সমাপনী মূলধন, সমাপনী মূলধনের সাথে থাকে হচ্ছে উত্তোলন, আর থাকে হচ্ছে যদি ক্ষতি হয়, যদি ক্ষতি হয় তাহলে সেটা থাকে। তাহলে এই ছকের মধ্যে আমরা মান বসালে আমাদের অ্যান্সার চলে আসে। তো কোশ্চেনে তাহলে ট্রিক্সটা কোথায়, যে আমরা এই মানগুলো খুঁজে পাচ্ছি না যেহেতু, তাহলে অবশ্যই এর মধ্যে একটা কি আছে, ট্রিক্স রয়েছে। সেই ট্রিক্সটা কোথায় স্যার? ট্রিক্সটা হচ্ছে এখানে প্রশ্নে বলা হয়েছে যে বছরের প্রারম্ভে মোট সম্পদ 12 লাখ টাকা। আমরা জানি প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে মোট সম্পদ হচ্ছে 12 লাখ, প্রারম্ভিক সম্পদ, তাহলে প্রারম্ভিক দায়টা বের করতে হবে, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পাবো। এটাই হচ্ছে কষ্টের কাজ এই জায়গাটায়। তো প্রারম্ভিক দায়টা হচ্ছে, খেয়াল করে দেখো, সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লক্ষ টাকা বেড়ে 9 লক্ষ হয়েছে। তাহলে 2 লক্ষ টাকা বেড়ে যদি 9 লক্ষ হয় তাহলে প্রারম্ভিকে কত ছিল, 7 লক্ষ ছিল। প্রারম্ভিক সম্পদ হচ্ছে 12 লক্ষ, প্রারম্ভিক সম্পদ হচ্ছে 12 লক্ষ টাকা, আর প্রারম্ভিক দায় হচ্ছে 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা কোথায় পেলাম স্যার? এই যে সমাপনী দিনে 2 লক্ষ টাকা দায় বেড়ে 9 লক্ষ হয়েছে, 2 লক্ষ বেড়ে যেহেতু 9 লক্ষ হয়েছে, তো আমরা বুঝতেই পারতেছি প্রারম্ভিক ছিল 7 লক্ষ। তাহলে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা, এটা বুঝতে হবে। আর সমাপনী দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ 8 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিছে। মালিকানা সত্ত্ব মানেই হচ্ছে মূলধন, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে সমাপনী দিনের মালিকানা সত্ত্ব মানে সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন আমাদের দেয়া, আমরা বের করে নিলাম কষ্ট করে, আর সমাপনী মূলধন আমাদেরকে ট্রিকি ভাবে দিয়ে দিছে যে সমাপনী দিনে মালিকানা সত্ত্ব হচ্ছে 8 লক্ষ টাকা। এখন বলেছে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে, এ পাশে আসবে হচ্ছে 2 লক্ষ টাকা। তারপর বলেছে হচ্ছে 1,75,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে আবার প্লাস হচ্ছে 1,75,000 টাকা। তাহলে আলটিমেটলি এখন আমাদের জের আসতেছে 8,75,000। একটু খেয়াল করে দেখি আমরা, তাহলে এখানে এ পাশে আছে হচ্ছে 8 লক্ষ টাকা, আর আমার জের আসতেছে হচ্ছে 8,75,000 টাকা। তাহলে বলেছে উত্তোলনের পরিমাণ কত? উত্তোলন কি এখানে আছে না, এই যে মালিকানা সত্ত্বের এই ঘরের মধ্যে উত্তোলন রয়েছে, বোঝাই যাচ্ছে যে 8 লক্ষ আছে, তার মানে নাই কত, নাই হচ্ছে 75,000। তোমরা যখন নিজেরা ম্যাথটা করবা, নিজেরা নিজেদের মতো করেই তখন তোমরা ভার্টিক্যালি ম্যাথটা করবা, অর্থাৎ যোগ বিয়োগ গুলো তোমরা এখানে 8,75,000 দিবা, দিয়ে ওখান থেকে মাইনাস করে দিবা 8 লক্ষ, করে দিলে ইজিলি 75,000 চলে আসবে। অথবা যে এই ছকের মধ্যে করতে চাও সেই ছক অনুযায়ী করতে হবে, কিন্তু এই দুই পাশ কিন্তু অলওয়েজ সেম থাকবে, দুই পাশ অলওয়েজ সেম থাকবে, এই যেভাবে আছে এভাবেই থাকবে। বিষয়টি বুঝতে পেরেছি কিনা এখন? জি ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কোন কোশ্চেন এখান থেকে? ভাইয়া 28 নাম্বারটা। আচ্ছা, দেখতে দেখতে সবগুলো কোশ্চেন আমি মনে হয় সলভ করে দিছি। 28 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এখানে লেখা রয়েছে, এটাও অংশীদারি ব্যবসায়ের মানে কঠিন যে ম্যাথগুলো আসছে তার মধ্যে এই একটাই ওয়ান অফ দা মোস্ট কঠিন ম্যাথ, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে চিন্তা করলে হয় না। কিন্তু এই ম্যাথটা ছাড়া অন্যান্য যত ম্যাথ রয়েছে আমাদের রেকর্ড ক্লাস, আর আমি রেকর্ড ক্লাসে অংশীদারি ব্যবসা আমি পড়িয়েছি, এবং তার সাথে সাথে জুমের ক্লাসেও আমি অংশীদারি ব্যবসা পড়িয়েছি। তো সেক্ষেত্রে তোমরা সেই বিষয়টা যদি আমি যে যতগুলো সূত্র দেখিয়েছি সেখানে, সেই সূত্রগুলো যদি ভালো করে আয়ত্তে করা যায়, ত্যাগ অনুপাত, তারপর হচ্ছে নতুন অনুপাত, আমি যেখানে ট্রিক্স গুলো যে শিখিয়েছি, তারপর হচ্ছে আমরা যেখানে বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করি,
তারপর আমরা সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে কি কোন সূত্র ইউজ করি, সেগুলো যদি তোমরা একটু রেকর্ডেড ভিডিও, তো ব্যাকবোন স্কুল অ্যাপে তো ক্লাসগুলো এখনো আছে, একটু কষ্ট করে 20 মিনিটের ক্লাসগুলো দেখলে কিন্তু তোমার রিভিউটা হয়ে যাচ্ছে সূত্রের, তাহলে তুমি প্রশ্নে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই একটা কোশ্চেন আসছে যেটা একদম এই ধরা ছোঁয়ার বাইরে, মানে ওই মেথডের মধ্যে নাই, কিন্তু ওই সূত্র দিয়েই সলভ হবে, সূত্র সেম, শুধু মেথডটা একটু আলাদা হবে। তাহলে আমরা একটু খেয়াল করি আবার নাম্বার 28 কিভাবে আসলে আমরা ওই সেম সূত্র দিয়ে আমরা শুধু এই ম্যাথটা সলভ করতে পারি। এখানে ট্রিক্সটা কোথায়? ক খ অংশীদারি ব্যবসায়ের অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 3:2। তাহলে ক খ দুজন অংশীদার, তাদের 3:2 মুনাফা। ক যদি 3 টাকা পায়, খ পাবে হচ্ছে 2 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি 5 টাকা লাভ হয়, ক পাবে 3 টাকা, খ পাবে 2 টাকা। এই হচ্ছে তাদের সিচুয়েশন। 2006 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের জের ছিল 60,000 টাকা, 40,000 টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর 10% হারে সুদ প্রদান করা হয় এবং খ কে মাসে 1,000 টাকা বেতন প্রদান করতে হয়। খেয়াল রাখতে হবে, এখানে মূলধনের সুদ আছে আর আছে হচ্ছে বেতন। মূলধনের সুদ আছে আর বেতন আছে আর প্রারম্ভিক মূলধন রয়েছে, এই তো দুইটা পয়েন্ট। এরপরে বলেছে ক্ষয়ের সমাপনী মূলধন হচ্ছে 1,16,000 টাকা। তাহলে মোট মুনাফা কত? মোট মুনাফা বা নিট মুনাফা কত খেয়াল করে দেখবো আমরা। আমরা একটু খেয়াল করি যে এখানে কার টাকা দেওয়া আছে। টাকা দেওয়া আছে ক্ষয়ের, টাকা দেওয়া আছে সব ক্ষয়ের। ক্ষয়ের প্রারম্ভিক মূলধন, ক্ষয়ের প্রারম্ভিক মূলধন যে রয়েছে সে প্রারম্ভিক মূলধন হচ্ছে 40,000 টাকা। প্রারম্ভিক মূলধনের সাথে আমরা যোগ করি হচ্ছে মূলধনের সুদ। 40,000-এর 10% কত হয়? 40,000-এর 10% হচ্ছে 4,000। 40,000-এর 10% হচ্ছে 4,000। বুঝতে পারছি কিনা একটু খেয়াল করতে হবে। 40,000-এর 10% হচ্ছে 4,000। কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে ফেলতে হবে এই রিলেটেড। তারপর এর সাথে আমরা যোগ করি হচ্ছে বেতন। তাহলে ক্ষয়ের কিন্তু শুধুমাত্র সকল তথ্য দেওয়া আছে, ক্ষয়ের সমাপনী মূলধনও দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যার কারণে আমি খ নিয়েই কাজ করতেছি। কোশ্চেন আসতে পারে স্যার খ নিয়েই কেন আমরা কাজ করতেছি? কারণ ক্ষয়ের সমাপনী মূলধন দেয়া রয়েছে। আচ্ছা, তাহলে ক্ষয়ের বেতন হচ্ছে কত টাকা? মাসে 1,000, তাহলে টোটাল হবে 12,000 টাকা। এরপরে আমরা যোগ করি হচ্ছে বন্টন যোগ্য মুনাফা। বন্টন যোগ্য মুনাফা কিন্তু আমাদের দেওয়া নাই, বন্টন যোগ্য মুনাফা দেওয়া নেই। তাহলে আমরা পাই সমাপনী মূলধন। সমাপনী মূলধন হচ্ছে ক্ষয়ের 1,16,000 টাকা। স্যার এই কঠিনটা ছিল এই কঠিন ম্যাথটা কিন্তু কঠিন ছিল। ম্যাথের ট্রিক্সটা কি? আমার প্রশ্নের মধ্যে ক ক্ষয়ের তথ্য দেয়া আছে, তার মধ্যে শুধু ক্ষয়ের সমাপনী মূলধন দেয়া আছে। তার মানে এটা ট্রিক্স হচ্ছে যে ক্ষয়ের মাধ্যমে শুধুমাত্র আমি মেইন অ্যান্সারে যেতে পারবো, তাছাড়া যেতে পারবো না। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের সূত্রই কিন্তু কাজে লাগবে। একটু খেয়াল করে দেখি, আমি কি এই সূত্রটা লিখে দিই নাই সমাপনী মূলধনের জন্য? যে প্রারম্ভিক প্লাস মূলধনের সুদ প্লাস বেতন প্লাস বন্টনযোগ্য মুনাফা, তাহলে হবে সমাপনী মূলধন। তাহলে এই ওয়েতে আমরা ক্ষয়ের বন্টনযোগ্য মুনাফাটা বের করে ফেলতে পারবো। মানে তখন ক্যালকুলেটর ছিল, মানে যে ম্যাথগুলো আজকে দিয়েছি আমি ম্যাক্সিমাম ম্যাথই তখন ক্যালকুলেটরে ছিল, যার কারণে ওই সময় করতে হয়তো বা সহজ হয়েছে। কিন্তু ম্যাথটা তো আমাদের মেথডটা জানতে হবে, এই মেথডে ম্যাথটা সলভ হয়। তাহলে খেয়াল করে দেখি 40,000 আর 10,000 50,000, 50 আর 4 54 আর 2 56,000। তাহলে এখানে আছে হচ্ছে 56,000 আর এখানে আছে হচ্ছে 1,16,000। তাহলে মাঝখানে কত আসবে? এটা আমরা খুব সহজে চিন্তা করে বের করতে পারি। এই 1,16,000 থেকে 56,000 বাদ দিতে হবে। 1,16,000 থেকে 56,000 বাদ দাও, 56 বাদ দিলে 5 6 11 60,000 টাকা। এইটুক পর্যন্ত বুঝতে পেরেছি কি? যার কোশ্চেন ছিল 28 নম্বর। 28 নম্বর কোশ্চেনটি কে করেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, অর্থাৎ আমরা খ নিয়ে কেন কাজ করলাম? কারণ ক্ষয়ের সমাপনী মূলধন আছে। কারণ ক্ষয়ের সমাপনী মূলধন থেকে আমরা কোথায় যেতে পারলাম? আমরা যেতে পারলাম বন্টন যোগ্য মুনাফায় যেতে পারলাম। একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে আমি এটাও রেকর্ড ক্লাসে লিখে দিয়েছি এবং
জুম ক্লাসেও লিখে দিয়েছি যে বন্টনযোগ্য মুনাফার সূত্র কি, সেটা হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফা বা মোট মুনাফা। নিট মুনাফা বা মোট মুনাফা থেকে মাইনাস করতে হয়, নিট মুনাফা থেকে মাইনাস করতে হয় মোট মূলধনের সুদ, মোট মূলধনের সুদ মাইনাস করতে হয় মোট বেতন। মোট মূলধনের সুদ এবং মোট বেতন মাইনাস করলে আমরা পাই হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। তো আমাদেরকে যখন বলেছে মোট মুনাফা বা নিট মুনাফা বের করতে, খেয়াল রাখতে হবে এই বিষয়টা। এই ম্যাথের ক্ষেত্রে মোট মুনাফা বা নিট মুনাফাকে তোমরা একই জিনিস ধরবা। কারণ কি? কারণ যেহেতু কোনো পরিচালন ব্যয় দেওয়া নাই প্রশ্নে। তাহলে মোট মুনাফা বা নিট মুনাফাটা কিভাবে আসবে? তাহলে আমাকে এই বন্টনযোগ্য মুনাফাটা বের করতে আমরা পারতেছি এই প্রশ্নের মাধ্যমে। তাহলে বন্টনযোগ্য মুনাফার সাথে যদি আমি মোট বেতন যোগ করি আর মোট মূলধনের সুদ যোগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা মোট মুনাফা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটু উল্টা দিকে চলে গেছে কোশ্চেনটা। তাহলে বন্টনযোগ্য মুনাফা কত পেয়েছি? ৬০,০০০ টাকা পেয়েছি। তার মানে কি ৬০,০০০ টাকা দিয়ে অ্যান্সার করতে হবে? না, মাথা ঠান্ডা রাখতে হবে। এই ৬০,০০০ টাকা বন্টনযোগ্য মুনাফা তো শুধু ক্ষয়ের, কিন্তু আমাদের তো টোটাল বন্টনযোগ্য মুনাফা দরকার। ক এবং খ দুইজনের মিলে কত টাকা বন্টনযোগ্য মুনাফা সেটা দরকার। এই ৬০,০০০ তো হচ্ছে শুধুমাত্র ক্ষয়ের, অর্থাৎ দুই অংশ। ক্ষয়ের মানে কি? দুই অংশ। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়টা যে ৬০,০০০ টাকা আমার যদি এরকম হয়, দেখেন সবাই, ৬০,০০০ টাকা হচ্ছে আমার ক্ষয়ের বন্টনযোগ্য মুনাফা, অর্থাৎ দুই অংশ। এটাকে আমার ২ দিয়ে ভাগ করতে হবে। আর টোটাল বন্টনযোগ্য মুনাফা কত? কয়ের হচ্ছে ৩ অংশ, ক আর খ দুইজনে মিলে কত অংশ? ৫ অংশ, অর্থাৎ গুণ করতে হবে ৫ দিয়ে। তাহলে আমাদের মোট বন্টনযোগ্য মুনাফা আসতেছে, অর্থাৎ ৩০ দুগুণে ৬০, আর ৩০,০০০ সাথে ৫ গুণ করলে ১,৫০,০০০। এটা ভেঙে ভেঙে বুঝতে হবে। প্রথম কথা, ক্ষয়ের বন্টনযোগ্য মুনাফা নিলাম, বের করলাম, ক্ষয়ের মানগুলো বসিয়ে ক্ষয়ের বন্টনযোগ্য মুনাফা পেলাম। দেন আমরা এই বন্টনযোগ্য মুনাফা থেকে কোথায় চলে গেলাম? মোট বন্টনযোগ্য মুনাফাতে চলে গেলাম। মোট বন্টনযোগ্য মুনাফা হচ্ছে ১,৫০,০০০ টাকা। কেন? কারণ ক আর ক্ষয়ের দুইজনের বন্টনযোগ্য মুনাফা তো হচ্ছে ৫ অংশ, ৩ অংশ আর ২ অংশ, ৫ অংশ। আর শুধু ক্ষয়ের তো হচ্ছে ২ অংশ, তাহলে ২ দিয়ে ভাগ, ৫ দিয়ে গুণ। তাহলে দুইজনের মিলায় হচ্ছে বন্টনযোগ্য মুনাফা ১,৫০,০০০। তাহলে এই যে বন্টনযোগ্য মুনাফাটা আমরা বের করছিলাম, মোট মুনাফা থেকে মোট মূলধনের সুদ এবং মোট বেতন মাইনাস করে, তার মানে আমরা মোট মুনাফা বা নিট মুনাফাটা পেয়ে যাচ্ছি। তাহলে ১,৫০,০০০-এর সাথে যদি আমি বলি যে আমার মোট মূলধনের সুদ কত, সেটা প্রশ্নে দেখলেই পাওয়া যায়। প্রশ্নে বলা আছে মূলধনের সুদ 10%, অর্থাৎ কয়ের ৬০,০০০-এর 10% ৬,০০০, ক্ষয়ের ৪০,০০০-এর 10% ৪,০০০, অর্থাৎ মোট মূলধনের সুদ হচ্ছে ১০,০০০। ৬,০০০ আর ৪,০০০ ১০,০০০, মোট মূলধনের সুদ হচ্ছে ১০,০০০। আর মোট বেতন হচ্ছে ১২,০০০, কারণ বেতন শুধু খ পাবে, ক কিন্তু পাবে না। মোট বেতন হচ্ছে ১২,০০০। তাহলে ১,৫০,০০০ আর ১০ ৬০ আর ১২ ১,৭২,০০০, যেটা আমাদের অ্যান্সার আমরা দিয়েছি। অর্থাৎ এই কোশ্চেন গুলো তখন যেহেতু ক্যালকুলেটর ছিল, বা আমি বলবো যে এই কোশ্চেন গুলো দেয় কেন, যে তোমরা যাতে একটা ম্যাথ করতে গিয়ে অনেক সময় নষ্ট করে অন্য সাবজেক্টে কম সময় দিতে পারো, এটা একটা ট্রিক্স। তবে এত কঠিন ম্যাথ আসার সম্ভাবনা আমি মনে করি কম। তবে আমরা যদি মেথডটা জানতে পারি যে আমার এইরকম পেঁচায় দিলেও আমরা পারবো ইনশাআল্লাহ, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে তোমাদের। বুঝতে পেরেছি কিনা কিভাবে সলভ করতে হবে এই ম্যাথটা? জি জি ভাইয়া। ভাইয়া। ঠিক আছে। আর এর মধ্যে আবার হ্যান্ড রেজ করেছে আর কেউ একজন, কি আর কোনো কোশ্চেন আছে এখান থেকে? আর সবগুলোই দেখিয়ে দিয়েছি মোটামুটি।
তাহলে তোমাদের আজকের রিভিউ ক্লাস অনুযায়ী আমাদের যে কথা ছিল, রিভিউ অনুযায়ী হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে বলেছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণীর সকল প্রশ্নই উভয় জের পদ্ধতি, শুধুমাত্র একটা বইয়ের জের দেওয়া থাকলে আর একটা বইয়ের জের বের করতে বললেই শুধুমাত্র সেটা একক জের পদ্ধতি হয়ে থাকে। এরপরেই বললাম যে ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে সঠিক জের, সমন্বিত জের বা ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জের বা দ্বৈত জের একই কথা বলে। এবং একক জের পদ্ধতিতে ম্যাথ সলভ করার আজকে আর একটা পদ্ধতি দেখিয়ে দিলাম সহজে, যেটা হচ্ছে যে বইয়ের জের বের করবে প্লাস করলে প্লাস, মাইনাস করলে মাইনাস, কিছু না করলে উল্টা কাজ, এটা বলে দিয়েছি। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে চেক সংক্রান্ত যে বিষয়টা, চেকে বলেছিল এটা কাউসার আহমেদ, যে আমরা চেক নিয়ে সমস্যা হয়, হোসাইন বা কাউসার যে কোনো একজন বলেছিল, চেকের ক্ষেত্রে আমরা যদি চেক কাউকে প্রদান করি সেটা অবশ্যই ইস্যুকৃত চেক। চেকের ক্ষেত্রে যদি কারো কাছ থেকে আমরা চেক পাই সেটা আমরা ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসি, তার মানে সেটা হবে হচ্ছে আমাদের জমাকৃত চেক। জমাকৃত চেক যদি ব্যাংকে আদায় না হয়ে থাকে তাহলে সেটা হয়ে যায় ডিপোজিট ইন ট্রানজিট বা প্রতিমধ্যে জমা। আর ইস্যুকৃত চেক যদি ব্যাংক পরিশোধ না করে তাহলে সেটার নাম হচ্ছে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। আমরা তোমাদের লেকচার শিটে, ব্যাকবনের লেকচার শিটে এগুলো ডিটেলস দেয়া আছে, লেকচার শিটে এই পয়েন্টগুলো আমরা ভালো করে পড়বো। আর একটা প্রবলেম হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত চেককে আরেকটা নাম হচ্ছে এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ চেক বা প্রত্যাখ্যাত চেক। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি? সেক্ষেত্রে প্রত্যাখ্যাত চেক মানে হচ্ছে ব্যাংকে আমি চেক জমা দিয়েছি কিন্তু যার চেক জমা দিয়েছি তার অ্যাকাউন্টে টাকা নেই। ব্যাংকে আমি চেক জমা দিয়েছি কিন্তু যার চেক আমি জমা দিয়েছি তার অ্যাকাউন্টে টাকা নেই, সো ব্যাংক কিছুই করবে না। ব্যাংক চেকটা ছিঁড়ে পাঠায় দিবে যে এই চেকটা ভালো না, চেকের মধ্যে ব্যাংকের কোনো টাকা নাই, বা চেকটা জাল চেক, নকল চেক, কোনো কারণে টাকা না দিয়ে প্রত্যাখ্যান করেছে ব্যাংক। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে ব্যাংক কিন্তু কিছুই করলো না, ব্যাংক জাস্ট মুখে মুখে বলে দিল যে ভাই এই চেকটাতে কোনো টাকা পয়সা নাই, ব্যাংক প্লাসও করলো না মাইনাসও করলো না, কিন্তু চেকটা তো আমরা জমা দিয়েছিলাম, আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম, অর্থাৎ প্রত্যাখ্যাত চেক যেটা হয়েছে সেটা কিন্তু আমরাই জমা দিয়েছি। আমরা জমা দিয়েছি মানে নগদান বইয়ে আমরাই প্লাস করে লিখে বসে আছি, অতএব আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। যদি উভয়ের পদ্ধতির কথা বলি তাহলে আমাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে, অর্থাৎ নগদান বইকেই ঠিক করতে হবে। এই একটা জায়গাতেই শুধুমাত্র উভয়ের প্রবলেম হয় স্টুডেন্টদের, ঠিক আছে? যে প্রত্যাখ্যাত চেক খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ব্যাংক কিছুই করে না, কারণ ভুল আমরা আলটিমেটলি নিজেরাই ভুলের মধ্যে থাকি, কারণ আমরাই তো জমা দিছিলাম, কোনো টাকা নাই, চেকটা ফেরত আসছে আমাদের কাছেই, তো আমরা নিজেদেরকেই শুধরাবো, ব্যাংক কিছু করে না। এই হচ্ছে চেক সংক্রান্ত বিষয়টা। দেন বললাম উৎপাদন ব্যয় বিবরণীর একটা দুইটা কোশ্চেন ছাড়া ম্যাক্সিমাম কোশ্চেনই ছকের মাধ্যমেই সব অ্যান্সার খুব সহজে পারা যায়। দু একটা কোশ্চেন যদি কঠিন থাকে সেটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা এমসিকিউ থাকলে অন্তত 48টা এমসিকিউ তোমার পারার মধ্যেই দিবে, এক দুইটা কোশ্চেন তারা না পারার মধ্যেই দিতে পারে, স্বাভাবিক, সেটা নিয়ে টেনশন করা যাবে না। তো তোমার প্রিপারেশন যেন তেমনই থাকে যে না একটা দুইটা বাদ দিয়ে যেন আমি সব পারি, এরকম যেন হয়। দেন তারপর বলবো অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায়ের যত ধরনের কোশ্চেন আসতে পারে সবগুলো ধরনের কোশ্চেন নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম রেকর্ডেড ক্লাসে, রেকর্ড ক্লাসটাতে আলোচনা করেছিলাম সবগুলো এই সম্পর্কিত। আর দুই একটা যেগুলো বাদ ছিল সেগুলো আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম হচ্ছে জুম ক্লাসে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের রিভিউ এর বিষয়। আর আজকের যে পরীক্ষাটা নিয়েছি সেখানেও কিন্তু আমি উৎপাদন ব্যয় বিবরণী, অংশীদারি ব্যবসা এবং ব্যাংক সমন্বয় বিবরণী তিনটা কঠিন ম্যাথ সলভ করায় দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে যে কিভাবে জিনিসগুলো ধরতে হয়। তো রিভিউ এবং আজকের কোশ্চেনটা যেটা দিয়েছি এটা সলভ করেছি। তারপর সবার শেষে জান্নাত সাম্মি হ্যান্ড রেজ করেছো, তুমি তোমার কোশ্চেনটি বলো, তারপর রাজন ভাইকে বলবো ক্লাসটি শেষ করতে। ভাই আমার একটা প্রশ্ন ছিল বই থেকে, এটা হচ্ছে বলেন। কালান্তের সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করার জন্য আমরা সাধারণত মজুত পণ্যের হিসাব করি, এটা আমি বইয়েও পড়ছি, কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, এখন কোনটা ঠিক হবে? না না, আমরা মজুত পণ্যের হিসাব করি, এটা ঠিক হবে। ওকে ভাই, ঠিক আছে। রাজন ভাই আছেন আপনি?
না আছে? তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে তোমরা কথা বলতে পারো, ঠিক আছে? যেহেতু অনেকদিন পর। স্যার, জি স্যার। আমাদের আরেকটা ক্লাস আছে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং, সেটা হচ্ছে যে 21 তারিখ মেবি, হ্যাঁ 21 তারিখ এই মাসেরই, আগামী মাসের 21 তারিখ। তো ওদের যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারে, অথবা হচ্ছে যে ওরা প্রশ্নগুলো পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে যে রিভিউ করার প্রয়োজন, আমরা 21 তারিখ ইনশাআল্লাহ সেটা সলভ করে দিব। ঠিক আছে স্যার, অবশ্যই অবশ্যই। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে স্যার, তাহলে শেষ করতে পারেন স্যার। আজকে এইভাবে অনেক লং টাইম, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। রাজন ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাই সব খতিয়ান ভাই এটা স্যার এটা কিভাবে একটু যদি এক্সপ্লেইন করতেন। আচ্ছা আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে খতিয়ানকে বলা হয় লেনদেনের মানে স্থায়ী জায়গা। স্থায়ী জায়গা কেন বলা হয়? কারণ হচ্ছে খতিয়ান যখন আমরা করতেছি, এটা জাস্ট এটা আমার বানানো থিওরি, ঠিক আছে? এটা বইয়ের থিওরি না, এটা আমার বানানো থিওরি হচ্ছে যে খতিয়ান করা পর্যন্ত আমাদের ব্রেনটা কাজে লাগে। আমি যখন একটা লেনদেনের জাবেদা দেই, জাবেদার পর যখন খতিয়ানে নিয়ে আসি তখন কিন্তু ব্যালেন্স বের হয়ে গেছে। খেয়াল করে দেখো, ব্যালেন্স বের হয়ে গেছে, অর্থাৎ আমি ওই ব্যালেন্স গুলাকে একটা ছকের মধ্যে লিখলে সেটা হয়ে যায় রেওয়া মিল। সেই রেওয়া মিলের আয়বাচক এবং ব্যয়বাচক হিসাবগুলা একটা ছকের মধ্যে লিখলে সেটা হয়ে যায় বিশদ আয় বিবরণী। সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের বিষয়গুলো আরেকটা ছকের মধ্যে লিখলে হয়ে যায় মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ যদি কোনো সমন্বয় না থাকতো, সমন্বয় কেন দেই আমরা? যদি কোনো কাজ বাকি থাকে বা কোনো কিছু ভুল থাকে সেজন্য দেই, তো সেটা পরের বিষয়, ওটা পরের বিষয়। কিন্তু খেয়াল করে দেখো, তাহলে একটা লেনদেনের কিন্তু অবশ্যই আমার ব্রেইনের কাজ খতিয়ানেই শেষ। আমার ব্রেইনের কাজ খতিয়ানেই শেষ, অর্থাৎ খতিয়ানেই একমাত্র জায়গা ওই লেনদেনটার অ্যাকচুয়াল ব্যালেন্স কত এটা খুঁজে পাওয়ার জায়গা, সেটা হচ্ছে লেজার। এবং লেজারকে বলা হয়, খতিয়ানকেই বলা হচ্ছে লেনদেনের হিসাবের পাকা বই বা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল। এটা বুঝতে পেরেছি কিনা এখন? জি ভাই ক্লিয়ার হইছে এখন। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে রাজন ভাই, আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনা করো বেশি বেশি করে। যে প্রবলেম থাকে তোমরা প্রবলেম রেডি করে রাখিও, সমস্যা নেই, আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।